Good evening, everyone. On behalf of the team Calcutta Comparatives 1919, I take this privilege to warmly welcome you back to another lecture of our webinar series. Calcutta Comparatives 1919 is an independent forum for research scholars of humanities and social sciences. It carries the legacy of academic space for literary comparison between Indian languages initiated in 1919. It is a platform for sharing research interests and ideas. We are organizing online lectures on various interdisciplinary topics to be delivered by academicians and distinguished research scholars of different fields. Your remarkable skills will be a great addition to our team. We look forward to a mutually beneficial relationship with you. Thank you for joining us today. Now, I would like to request our host, Jemima Nasrin, to take over the mic. Thank you. Thank you, Kritika. I welcome you all again to this seventh lecture of this webinar series. Today we have with us Dr. Shubhadeep Ray. Uh, Dr. Shubhadeep Ray is an associate professor at the Department of English in Bidhan Chandra College, Asansol. He is a contributor to the Columbia University Press Joseph Conrad Project. He has been working on a comparative analysis of Bengali and English modernist fiction. Areas of his academic interest include translation studies, post-colonial studies, and disability studies. Today, he will be talking about Part Bhanga Part, texture of selected modernist tales in Bangla and English. Now, I would request you, sir, to kindly begin the lecture. Am I audible? Yes, sir. Yes, sir. Perfectly. আচ্ছা, আমি বাংলা ইংরেজি দুটোতেই বলবো এবং সেটা খানিকটা সচেতন ভাবেই বলবো। কেন বলবো সেই কৈফিয়ত এবং আরো কিছু কৈফিয়ত দিয়েই আমি আজকের আলোচনা শুরু করতে চাই। এটা ঠিক লেকচার হিসাবে আমি ভাবিনি, বরং এটা একটু সকলের মধ্যে আলোচনার ফর্মে হলে বোধহয় আমার দিক থেকেও সুবিধা হয় এবং আমি যেভাবে গোটা জিনিসটাকে রাখতে চাইছি সেখানে সুবিধে হয়। প্রথমত যে জায়গাটা থেকে আমি শুরু করতে চাই সেটা হলো ওয়াই মডার্নিজম। কারণ মডার্নিজমের সঙ্গে আমাদের সম্পর্কটা অন্তত আমার একজন সাহিত্য এবং কালচার স্টাডিজ এর স্টুডেন্ট হিসাবে ভীষণ রকমের প্রবলেমেটিক মনে হয়। প্রথমত যে জায়গাগুলো আমি অ্যাড্রেস করতে চাইছি, তারপরে আমি মূল বিষয়ে আসব, এবং সেটা হলো যে মডার্নিজম কেন। এখন যেটা বিষয় হলো সেটা হলো মডার্নিজমের সঙ্গে আমাদের সম্পর্কটা খুব প্রাথমিকভাবে বলতে গেলে দুদিকেই। একদিকে আমাদের যা কিছু ভাবনা চিন্তা, সেই ভাবনা চিন্তাগুলো অনেকখানি মডার্নিজম এবং মডার্নিটিকে আশ্রয় করে তৈরি, এবং দ্বিতীয় দিকটা হলো যে মডার্নিজমকে নিয়ে আমাদের ভীষণ রকমের কতগুলো আপত্তির এবং প্রশ্নের জায়গা আছে, যে আপত্তি এবং প্রশ্নের জায়গাগুলো থেকে আমাদের অন্যান্য যে সমস্ত থিওরিটিক্যাল এবং আন্ডারস্ট্যান্ডিং এর জায়গাগুলো তৈরি হয়, যেমন পোস্ট মডার্নিজম, পোস্ট স্ট্রাকচারালিজম এবং ফেমিনিজম দিক এবং আরো যে সমস্ত র্যাডিক্যাল ভাবনা চিন্তা, সেই ভাবনা চিন্তাগুলো উঠে আসে। তো মডার্নিজম ওপরে আমাদের নির্ভরতাও আছে, আবার প্রশ্নের জায়গাটাও আছে। নির্ভরতাটা কিরকম, সেটা হলো অন্তত আমরা যারা একটা পোস্ট কলোনিয়াল দেশে বসে এই ধরনের আলোচনা করছি বা এই ধরনের ভাবনা চিন্তা করছি, যারা সাহিত্য বা কালচার স্টাডিজের বিভিন্ন স্ট্রিম নিয়ে লেখাপড়া করি, তাদের কাছে মডার্নিজম হলো সেই প্রিজমটা, যে প্রিজমটার থ্রুতে আমরা কিন্তু ইউরোপীয় এবং ওয়েস্টার্ন যে সাহিত্য হোক, দর্শন হোক বা সাংস্কৃতিক যে বিভিন্ন ধারাগুলো, সেই ধারাগুলোকে রিভিউ করি, চিনি। মানে আমি বিষয়টা যদি একটা খুব ছোট্ট উদাহরণ দিয়ে বলতে চাই, আমি একজন খুব কনভেনশনাল কিন্তু খুব সাউন্ড ক্রিটিকের স্কলারশিপ ব্যবহার করছি।
যার নাম হলো ক্রিস্টোফার রিক্স। তো ক্রিস্টোফার রিক্স এর স্কলারশিপ ব্যবহার করলে ব্যাপারটা এরকম দাঁড়ায় যে ড্রাইডেন বলে একজন ভদ্রলোক এরকম দুটো লাইন লিখেছিল, একটি কবিতা আছে, কবিতাটার নাম হলো টু মিস্টার লি অন হিজ আলেকজান্ডার। সেখানে দুটি লাইন আছে, on how should any signpost dog know the worth of Titan or of Angelo। আর ড্রাইডেনের সময় আরেকজন মাইনর পোয়েট, তার নাম হলো রবার্ট হোয়াইটহল। সেই রবার্ট হোয়াইটহল রবার্ট স্ট্রিটার বলে একজন পেইন্টারের একটি ছবি দেখে এরকম মন্তব্য করছেন, আরেকটা দু লাইনের লাইন, that future ages must confess they owe to Streeter more than Michelangelo। আমরা বোধহয় এই লাইন দুটোকে চিনতে পারছি আরো দুটো লাইন দিয়ে, যেটা আমরা সবাই অনার্সের ক্লাসে বা বিভিন্ন সময়ে পড়েছি, women come and go talking of Michelangelo। আমরা এখন মুশকিলটা হলো এই রবার্ট হোয়াইটহলকে কেউ মনে রাখেনি। স্ট্রিটারের যে পেন্টিংটা দেখে, অ্যালিগরি অফ ট্রুথ যে পেন্টিংটা দেখে উনি এই লাইনগুলো লিখেছিলেন, সেই পেন্টিংকেও মনে রাখেনি। মাইকেল অ্যাঞ্জেলোকে লোকে মনে রেখেছে, লাভ সং অফ দি আলপেটুকক আমাদের পড়তে হয়, পড়াতে হয়, সেই নিয়ে আলোচনা করতে হয়, সেটা মনে রেখেছে। এবং বোধহয় মাইকেল অ্যাঞ্জেলোকে মনে রাখার একটা বড় কারণ সেটা হলো মডার্নিজম কিভাবে আমাদের রেনেসাঁকে পড়তে শিখিয়েছে। আমরা ডান পড়তে শিখেছি, মার্ভেল পড়তে শিখেছি, তার একটা বড় কারণ, কিন্তু অনেক কারণ আছে, কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ কারণ স্বীকার করতে কোনো বাধা নয়, তার কারণ হলো এলিয়ট বলে একজন ভদ্রলোক, যিনি আর্লি 20th সেঞ্চুরিতে এই লোকগুলোকে নিয়ে আলোচনা করেছিলেন। কাজেই মডার্নিজমের ওপরে আমাদের একাডেমিক ডিপেন্ডেন্সটা অস্বীকার করার কোনো জায়গা নেই, কিন্তু মডার্নিজমকে নিয়ে আমাদের কতগুলো আপত্তিরও জায়গা আছে, যে আপত্তিগুলো বারবার পরবর্তীকালে বিংশ শতাব্দীতে এবং আমাদের যে 21st সেঞ্চুরি আজকের শতাব্দীতেও যে আপত্তির জায়গাগুলো বারবার উঠে এসেছে। সেই আপত্তিগুলো কিরকম, যদি খুব ক্যাটাগরিক্যালি বলা যায়, নাম্বার ওয়ান হলো মডার্নিস্ট প্রজেক্টটা একটা ভীষণ অথরিটেরিয়ান প্রজেক্ট, একটা ভীষণ ভাবে একটা তার মধ্যে রিপ্রেসিভ ব্যাপার আছে, এবং এই রিপ্রেসিভ ব্যাপারটার সঙ্গে আরেকটা জিনিস ভীষণভাবে জড়িয়ে, যেটা পরবর্তীকালে এই ডেরিডা, ডেলিউস, ক্রিস্তেভা, বাখতিন, রোনাবার্ট এবং তার পরবর্তীকালে যারা সব লিখেছেন, তারা সবাই সেই জায়গাটাকে প্রশ্ন করেছেন, ভাঙতে চেয়েছেন। সেটা হলো একটা বাইনারি আছে, যে বাইনারিটার মধ্যে একটা হায়ারার্কি আছে, যেখানে কাউকে আপার হ্যান্ড দেওয়া হয় এবং কাউকে আপার হ্যান্ড দেওয়ার জন্য আরো কাউকে একটা লোয়ার হ্যান্ড দেওয়া হয়। কাজে একটা রিপ্রেসিভ জায়গা আছে, একটা বাইনারির জায়গা আছে। দু নম্বর কি, যে জায়গাটা আপত্তির জায়গা, দু নম্বর আপত্তির জায়গা, সেটা হলো মডার্নিজমের মধ্যে এবং মডার্নিস্ট প্রজেক্টের মধ্যে, যেটা মডার্নিটি থেকে মডার্নিজম পায়। তো এই মডার্নিটি থেকে যেটা পায় সেটা হলো একটা টেলিওলজিক্যাল ব্যাপার আছে। টেলিওলজি মানে আমরা সকলেই জানি, আমি এখানে পড়াতে বসিনি, জাস্ট আলোচনা করতে বসেছি। কাজে একটা টেলক্স আছে, একটা কোথাও যেন গোল সেন্ট্রিক, এবং এই গোল সেন্ট্রিকটাকে যখনই স্বীকার এলিয়ট, ইয়েটস, পাউন্ডরা স্বীকার করুক বা নাই করুক, এই গোল সেন্ট্রিজম আছে। তুমি মেক নিউ, এই প্রজেক্টটার মধ্যেই কিন্তু এই গোল সেন্ট্রিজমটা আছে, মানে নিউ থেকে নিউ আরে যেতে হবে, নিউ আর্ট থেকে নিউ ওয়েস্টে যেতে হবে। কাজে একটা টেলিওলজিক্যাল ব্যাপার আছে। এবং আরো একটা কথা, একটা আপত্তির জায়গা পরবর্তীকালে ভীষণ ভাবে উঠে এসেছে, সেটা হলো মডার্নিজম বা মডার্নিস্ট এস্থেটিক্স তার রিডারের কাছে, তার অডিয়েন্সের কাছে একটা ভীষণ রকমের কি বলবো, একটা ভীষণ রকমের সিরিয়াসনেস, একটা অ্যাজিউমড সিরিয়াসনেস ডিমান্ড করে, যেটা কিনা পরবর্তী রিডার বা অডিয়েন্সের প্লেজারের ক্ষেত্রে কোনো ক্ষেত্রে কনফ্লিক্টিং। তো এই যদি মোটামুটি ভাবে আমরা ধরি, নাম্বার ওয়ান একটা অথরিটেরিয়ান ব্যাপার আছে, নাম্বার টু এবং তার সঙ্গে একটা রিপ্রেসিভ, একটা বাইনারিজম আছে, দু নম্বর হলো একটা টেলিওলজিক্যাল দিক রয়েছে,
এবং 3 নম্বর দিক হলো যে সেটা রিডার বা অডিয়েন্সের আনন্দের জায়গাটা, আমরা খুব সহজ করে যদি বাংলাতে বুঝি, আনন্দের জায়গাটা খেয়াল রাখে না। তাহলে আমার কতগুলো খুব ছোট ছোট প্রশ্ন আছে। প্রথম প্রশ্ন হলো, যদি আমরা বাইনারিজম বা যে রিপ্রেসিভনেস বা অথরিটেরিয়ানিজম যে যাই বলি না কেন, সেই জায়গাটা যদি বুঝি, তাহলে আজকে এই 2020 সেপ্টেম্বর মাসে বসে বোধহয় এইটা স্বীকার করে নিতেই হয় যে আমরা খুব একটা লিবারাল জায়গাতে বোধহয় বসে নেই, বরং ভীষণভাবে একটা রিপ্রেসিভ এবং সবচেয়ে বড় যেটা হলো একটা রিইনস্টিটিউশনালাইজেশনের চেষ্টা হচ্ছে, আবার প্রতিষ্ঠানবাদকে ফিরিয়ে আনা হচ্ছে। সবচেয়ে বড় প্রতিষ্ঠান যেটা কিনা স্টেট, সেটাকে ব্যবহার করে, এবং স্টেটের সঙ্গে অদ্ভুত একটা সম্পর্ক তৈরি হয়েছে, যেখানে একটা পার্টিকুলার ভাষ্য, একটা পার্টিকুলার মূললক্ষ্যে অন্য সকল ভাষ্যের উপরে চাপিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। আমরা এখানে যে পাঠ ভাঙা পাঠের কথা বলবো, সেখানে এই ভাষ্যগুলো এবং এই ভাষ্যগুলোকে প্রশ্ন করার বিষয়গুলো আসবে। কতগুলো ছোট ছোট গল্প বা কতগুলো ছোট ছোট লেখা, বিভিন্ন ধরনের ছোট বড় লেখাকে আমি রেফার করব, ব্যবহার করব তার মধ্যে। কাজে সেই জায়গাটা এই 21st সেঞ্চুরি সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পর থেকে মোটামুটি 60-এর দশক 70-এর দশক থেকে শুরু করে আজকে 2020-তে এসে, মানে ওইদিকে 70 বছর, এদিকে প্রায় 20 বছর, 90 বছর পরে আমরা যেখানে পৌঁছেছি, সেখানে খুব পরিষ্কার করে ভাবতে গেলে একজন কালচার স্টাডিজের স্টুডেন্ট হিসাবে, সেটা হলো রিপ্রেসিভ জায়গাটা থেকে আমরা যে খুব বাইরে বেরিয়ে আসতে পেরেছি, এবং সেটাকে প্রশ্ন করা, সেটাকে ইন্টারোগেট করার প্রয়োজনীয়তা, সেগুলো রীতিমতো রয়েছে, এবং বাইরে যে খুব একটা বেরিয়ে আসতে পেরেছি, বরং উল্টো দিকে আমাদের উপরে একটা ভার্সনকে বারবার চাপিয়ে দেওয়ার একটা চেষ্টা রয়েছে। দ্বিতীয় যে জায়গাটা, সেটা হলো এই নিউ থেকে নিউ আর্ট থেকে নিউ ওয়েস্ট, এই যে ব্যাপারটা, সেই ব্যাপারটাতেও এই যে আমি বললাম প্রথম যে পয়েন্টটা, সেটা হলো যে একটা ভাষ্যকে চাপিয়ে দেওয়া এবং সেই ভাষ্যকে যে প্রশ্ন করা, সেই প্রশ্নটা ফেমিনিস্ট হতে পারে, সেই প্রশ্নটা মার্কসিস্ট হতে পারে, সেই প্রশ্নটা অন্য কোনো অ্যাঙ্গেল থেকে হতে পারে, যে কোনো র্যাডিক্যাল জায়গা থেকেই হোক না কেন, সেই প্রশ্নগুলো আমরা দেখব ভীষণভাবেই কিন্তু ওই মডার্নিস্ট এস্থেটিক্স, যেটা কিনা ওই সামনের দিকে তাকাতে শিখিয়েছিল, সেখান থেকে বারবার ঋণ নিয়েই, সেখান থেকে নিয়েই তৈরি হয়েছে। কাজেই মডার্নিজমকে আমরা এখনো ফেলতে পারি। এবং এখানে আমার আর একটা বক্তব্য, আমরা দেখবো মডার্নিস্ট টেক্সট গুলো কি সত্যি খুব রিপ্রেসিভ, নাকি সেগুলোও রিপ্রেসিভনেস কে ইন্টারোগেট করেছে, যে ইন্টারোগেশনটার আজকেও প্রয়োজন রয়েছে। আর 3 নম্বর যে জায়গাটা, সেটা হলো ওই যেটা মডার্নিজমের সঙ্গে পপুলার কালচারকে রিলেট করে অনেক ক্ষেত্রে এই প্রশ্নগুলো তোলা হয়, যে সত্যি মডার্নিস্ট এস্থেটিক্স সেটা মানুষের উপরে একটা অকারণ সিরিয়াস ডিমান্ড তৈরি করে, মডার্নিস্ট আর্ট, মডার্নিস্ট এস্থেটিক্স অকারণ সিরিয়াস ডিমান্ড তৈরি করে, সেটা মানুষের স্বাভাবিক যে কালচার থেকে যে এন্টারটেইনমেন্টের জায়গাটা, যে প্লেজারের জায়গাটা, সেই জায়গাটাকে আবার রিপ্লেস করে ওই ঘুরে ফিরে অথরিটির জায়গায় আসে, পাওয়ারের জায়গায় আসে। তো সেটাকে আবার রিপ্লেস করে রাখে কিনা, সেখানেও আমি আমার এখানে যে সমস্ত বন্ধুরা আছে তাদের ভেবে দেখতে বলি যে সেখানেও বোধহয় প্লেজার, এই ব্যাপারটা আজকে, এন্টারটেনমেন্ট আজকে ভীষণভাবে সত্যি কি পিপলস এন্টারটেনমেন্ট আছে, অর ইট হ্যাজ বিকাম আ সেলেবল কমোডিটি। এন্ড এটাও বোধহয় ওই একটা খুব কেন্দ্রীয় ক্ষমতার, এবং খুব পরিষ্কার করে বলতে গেলে ক্যাপিটালের মনোপলি হয়ে দাঁড়িয়েছে। এই প্রশ্নগুলো আসবে। কাজেই মডার্নিজমকে আমার মনে হয় এই জায়গা থেকে বারবার ফিরে ফিরে দেখতে হয়, এবং ফিরে ফিরে দেখতে হয় এই কথাটা গত ওই 80-90 বছর ধরে স্বীকৃত, ওই পোস্ট হাইটেন মডার্নিস্ট পিরিয়ডেও স্বীকৃত,
এবং সেটার আজকে কতখানি আমাদের স্বীকার করে নিতে হবে সেটা এই সামনের সময়টাতে আমরা একটু ভেবে দেখতে চাই। কাজেই আমি মূল বিষয়ে আসি। তো মডার্ন টেলস নিয়ে আমরা এখানে আলোচনা করব। টেলস এর কাছাকাছি যে বাংলাটা আমি পেয়েছি, সে বাংলাটা আসলে বাংলা নয়, একটা সংস্কৃত শব্দ। সেটাকে বলা যায় আখ্যান। এখন বিদ্যাসাগর মশাইয়ের 200 বছর পূর্তি হচ্ছে জন্মের। কাজেই বাংলা নবজাগরণে ওই সময়ের আরেকজন খুব প্রবলেমেটিক ফিগার হলেন রাজা রাধাকান্ত দেব। তিনি কখনো কখনো ভীষণ ভাবে কনজারভেটিভ, আবার কখনো কখনো ভীষণ ভাবে কালচারাল প্রোগ্রেসের জন্য কাজ করেছেন। তো রাজা রাধাকান্ত দেবের একটা খুব গুরুত্বপূর্ণ কাজ হলো শব্দকল্পদ্রুম, যেটা সংস্কৃত ভাষায় বোধহয় এখনো অব্দি সবচেয়ে বড় ডিকশনারি। তো সেই শব্দকল্পদ্রুম আমাদের আখ্যান বলতে শেখাচ্ছে কথা, সংজ্ঞা এবং ইতিহাস। এই তিনটের মধ্যে আমি কিন্তু অন্তত কোনো মিল পাই না, ভীষণভাবে একটা পোস্ট মডার্ন ব্যাপার স্যাপার। মানে যদি কথা, নাম, সংজ্ঞা এবং ইতিহাস, যদি নাম হয় এবং সংজ্ঞা হয় এবং ইতিহাস হয়, ইতিহাস একটা ধারাবাহিক, একটা পরিবর্তনশীল ব্যবস্থা, কিন্তু সংজ্ঞা এবং নাম বলতে বোধহয় একটা নির্দিষ্ট কিছু বোঝাচ্ছে। কাজেই এই আখ্যান শব্দটা নিজের মধ্যেই ভীষণভাবে সেলফ কনফ্লিক্টিং। অ্যাকচুয়ালি সংস্কৃত ভাষাটাকে যতই একটা খুব মনোলিথিক ভাষা হিসাবে ব্যবহার করার চেষ্টা হোক না কেন, সংস্কৃত ভাষাটা যে কোনো ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজের মতোই ভীষণভাবে সেলফ কন্ট্রাডিক্টরি, ভীষণভাবে সেলফ কনফ্লিক্টিং, ভীষণভাবে নিজেকে ছেড়ে বেরিয়ে যায়। তো আমরা এখানে কিছু আখ্যান নিয়ে আলোচনা করব, আখ্যানগুলোকে পড়বার চেষ্টা করব, কিছু কিছু ক্ষেত্রে পড়বো এবং কতগুলো স্যাম্পল আমি ব্যবহার করব, সেই স্যাম্পল গুলোকে আমি পড়বো এবং সেই পড়ার মধ্যে দিয়ে কিছু পাঠের সূত্র আমরা খুঁজে পাওয়ার চেষ্টা করব, যে সূত্রগুলো একটা আখ্যানকে প্রশ্ন করতে করতে আরো কিছু আখ্যান, অন্যরকম আখ্যান, ঠিক বিপরীত বলবো না, অন্যরকম আখ্যান খুঁজে পেতে পারি কিনা আমরা দেখব। যে আখ্যানটাকে সেটা প্রশ্ন করবে সেটা স্বাভাবিকভাবেই ক্ষমতার আখ্যান, ক্ষমতার বয়ান, এবং এই ক্ষমতার বয়ানকে প্রশ্ন করার প্রাসঙ্গিকতা নিয়ে কোনো প্রশ্নই থাকতে পারে না, সেটা ভীষণভাবেই প্রাসঙ্গিক। কাজে আমরা এই ক্ষমতার বয়ানকে প্রশ্ন করব, কিন্তু খুব টিপিক্যাল কতগুলো ওল্ড রেড মডার্নিস্ট টেক্সটকে দিয়েই, মডার্নিস্ট টেলসকে দিয়ে। এবং এই প্রশ্ন করতে আমি এই মডার্নিস্ট টেলস যেগুলো বারবার ব্যবহার করা হয়, বারবার পড়া হয়েছে, আমরা সেগুলোকে পাঠ করার আমি যে সাহসটা পাচ্ছি, সেই সাহসটা পাওয়ার দুটো কারণ। একটা কারণ হলো আমি ধরে নিচ্ছি সামনে যারা বসে আছে, এবারে জানাই তাদের প্রত্যেকের প্রতি, আমার উপস্থাপক থেকে শুরু করে এখানে যারা আয়োজক, তাদের প্রত্যেকের প্রতি আমার অগাধ ভালোবাসা, অন্তরের শ্রদ্ধা এবং শুভেচ্ছা প্রত্যেকের। কাজে আমি আশা করছি আমাদের মধ্যে একটা ডায়ালগ, একটা আদান প্রদান করা সম্ভব। আর দ্বিতীয়ত, সেখানে কোনোটাই শেষ নয়, আমি কোনো ফিনিশ স্টক এখানে দিতে আসিনি, বরং কিছু জিনিস আনফিনিশ থাকবে, কিছু প্রশ্ন আমার আছে, যে প্রশ্নগুলো উঠবে, সব প্রশ্নের যে উত্তর জানি বা জানাটা জেনেই আমি এখানে বলতে এসেছি এমনটা নয়। কিছু প্রশ্নের উত্তর আমি উল্টো দিক থেকে চাইবো। আর দ্বিতীয়ত, আমি এই মডার্ন স্কেল গুলোকে আবার ব্যবহার করার কনফিডেন্সটা পাচ্ছি, তার একটা বড় কারণ হলো যে এই তেলগুলো কিন্তু ওই ক্ষমতার আখ্যানকে এমন একটা জায়গাতে নিয়ে গিয়ে, হয়তো খানিকটা অজ্ঞাতে, খানিকটা আনকনসিয়াসলি এমন একটা জায়গায় নিয়ে গিয়ে দাঁড় করিয়ে দিয়েছিল, যেখানে তার সবচেয়ে বেশি কনফিডেন্স দরকার ছিল, সেখানে সে ইনকনফিডেন্ট হয়ে পড়েছিল, তাকে এমন একটা প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিয়েছিল। এবং আমার মনে হয় এই তেলগুলো থেকেই আজকের সময়, সেটা পোস্ট মডার্নিস্ট হতে পারে, সেটা পোস্ট স্ট্রাকচারালিস্ট, যেদিক থেকেই দেখি, আমরা আজকের সময়টাকে পড়বার কিছু সূত্র পাবো। তো এইরকম একটা আলোচনার নাম খুঁজে পেতে গিয়ে আমি এই শব্দগুচ্ছটা খুঁজে পেলাম, বা আমার মাথায় এলো, যেটা হলো পাঠ ভাঙা পাঠ। তো এই পাঠ ভাঙা পাঠ, এই শব্দগুচ্ছটা কিন্তু আমার মাথায় এসেছে খুব
সাধারণ একটা অনুষঙ্গ থেকে, সেটা হতে পারে যে যতই এখন প্যান্ডেমিক চলুক তবু এই শরৎকাল থেকে শীতকাল অবধি একটা উৎসবের কি বলবো, একটা উৎসবের বাতাস চারপাশে থাকে। তো সেই জায়গা থেকেই বোধহয় নতুন পোশাক, এবং আরো খুব পার্টিকুলারলি বলতে, আরো খুব নির্দিষ্ট ভাবে বলতে, একটি পোশাকের কথা মাথায় এসে আমার মনে এসেছে, সেটা হলো শাড়ি। তো শাড়ি আমি অন্তত ছোটবেলা থেকে যেটুকু জানি, খুব বেশি জানি না, তবে যেটুকু জানি সেটা হলো পাট করে রেখে দেওয়া হয়, পাট ভেঙে পড়া হয়। তো সেই পাট ভাঙা পাঠের বিষয়টা এসেছে শাড়ি থেকে। তো শাড়ির কথা কেন আসছে সেই প্রসঙ্গে যাচ্ছি। এবং আজকের এই আলোচনাতে এই তেলগুলোকে পড়বার ক্ষেত্রে, এই আখ্যানগুলোকে ভাঙা গড়ার ক্ষেত্রে কেন শাড়ির অনুষঙ্গ এলো, সেটা একটু বলে নেবার চেষ্টা করছি। সেটা হলো যে আবার ওই ফিরে যাই মডার্নিজমের কথা। সেটা হলো যে এই মডার্নিজমকে আমি তাহলে যেভাবে বুঝতে চাইছি, বা আরো পরিষ্কার করে বললে আমরা এখানে যেভাবে বুঝতে চাইছি, সেটা হলো একটা ইন্টারোগেশন। ইন্টারোগেশন যেটা ইতিহাসকে ইন্টারোগেট করে, একটা ক্রিটিক যেটা ইতিহাসকে ইন্টারোগেট করে, ওয়ার্ল্ডকে ইন্টারোগেট করে একটা নির্দিষ্ট পরিস্থিতিতে। সেটা আমরা জানি সবাই যে 19th সেঞ্চুরি, 19 শতাব্দীর শেষ থেকে 20 শতাব্দীর শুরু সময়টা, দুটো বিশ্বযুদ্ধ, তাদের আগে পরের এই সময়টা একটা নির্দিষ্ট চাপে পড়েই খানিকটা এইটা একটা পরিস্থিতির মধ্যে পড়েই সমাজকে ইন্টারোগেট করে, মানুষকে ইন্টারোগেট করে, আমার সঙ্গে সেলফের সঙ্গে ওয়ার্ল্ডের রিলেশনশিপকে ইন্টারোগেট করে। এবং এই ইন্টারোগেট করতে করতে এটা আমার যে ভিশনটা আছে, আমার যে দেখবার ক্ষমতাটা আছে, ঠিক আছে, মিখাইল বাখতিন একটা খুব সুন্দর ফ্রেজ ব্যবহার করেছেন, সেটা হলো সারপ্লাস অফ সিইং। তো আমার যে দেখবার ক্ষমতা আছে, দেখা মানে সবসময় চোখ দিয়ে বা চশমা দিয়ে দেখা নয়, আমার যে পারসেপশনের ক্ষমতা আছে, এই পারসেপশনের ক্ষমতাটাকে আরো ইলাবোরেট করে, আরো বাড়ায়। তো সেই জায়গাটার ওপরে কিন্তু ভীষণ ভাবে পরবর্তীকালে যে সমস্ত পোস্ট স্ট্রাকচারালিস্টের কাজ ছাড়া, সেটা ফুকো হতে পারে, সেটা ডেরিডা হতে পারে, বা সেটা রেমন্ড উইলিয়ামসও হতে পারে, 60-এর দশকের পর থেকে যারা কাজ করছেন, সেটা আরেকটু আগে লেভিনাস হতে পারে, তাদের কাজগুলো, সেটা ডেলিউজ হতে পারে, সেটা ক্রিস্টেভা হতে পারে, তাদের প্রত্যেকের কাজগুলোই কিন্তু ওই ইন্টারোগেটিভ পাওয়ারটা, ওই ইন্টারোগেটিভ যে থ্রাস্টটা, ওই থ্রাস্টটার কাছে ভীষণভাবে ঋণী। ওইটাকেই এক্সটেন্ড করে তারা কিন্তু পরবর্তী সময়টাকে বোঝবার চেষ্টা করেছেন, ভাঙবার চেষ্টা করেছেন, কালচারকে ভাঙবার চেষ্টা করেছেন, দর্শনকে ভাঙবার চেষ্টা করেছেন। তাহলে মডার্নিজম বা মডার্নিটি বলতে আমরা যেটা বুঝতে চাইছি, সেটা হলো এর ইন্টারোগেটিভ পাওয়ার। এবং এই ইন্টারোগেটিভ পাওয়ারটার সঙ্গে যে জিনিসটা খুব গুরুত্বপূর্ণ ভাবে জড়িয়ে আছে, সাইকোলজিক্যালি জড়িয়ে আছে, কালচারালি জড়িয়ে আছে, কাজী মেন্টাল লেভেলে জড়িয়ে আছে, আইডিওলজিক্যালি জড়িয়ে আছে, কিন্তু সবার আগে যে জায়গাটা ভীষণ ভাবে জড়িয়ে আছে, সেই জায়গাটা হলো একটা মোবিলিটি, একটা মোশন। এবং এই মোবিলিটি এবং মোশনটা, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই, ভীষণ ভাবেই 19th সেঞ্চুরি যে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন এবং তারপরে যে টেকনোলজিক্যাল প্রোগ্রেস এবং দ্য রাইজ অফ দ্য ওয়েস্ট, এবং তার সঙ্গে অবশ্যই কলোনিয়াল এক্সপ্যানশন এবং যে মেট্রোপলিটন কালচার, যে আরবান কালচার, তার যে রাইজ, সেই রাইজের সঙ্গে এই মোবিলিটির একটা ধারণা জড়িয়ে আছে। মানুষ ভীষণ ভাবে মোবাইল, এবং মানুষ যখন মেটেরিয়ালি মোবাইল হয়, তখন সে সাইকোলজিক্যালিও মোবাইল হয়, সে মেন্টালিও মোবাইল হয়। সেখান থেকেই বোধহয় সে নতুন থেকে নতুনতরের খোঁজে যায়। খুব একজন ভীষণ ভাবে ফাউন্ডেশনাল ক্রিটিকের কথা আমি আমার পাঠের মধ্যে অনেকের পাঠের কথা আনবো। যদি আমরা তাকে দিয়ে শুরু করি, তাহলে অবশ্যই রেমন্ড উইলিয়ামস। আমি রেমন্ড উইলিয়ামসের কথায় আসবো।
এখন এই মোবিলিটির সঙ্গে বোধহয় আমাদের এই পাঠ ভাঙা পাঠের একটা সূত্র খুঁজে পাওয়া যায়। মোবিলিটি মানে যদি খুব সাধারণভাবে আমরা বুঝি, তাহলে হলো যে আমি এখানেও আছি এবং একই সঙ্গে আমি আরেকটা কোথাও থাকতে চাই, যেতে পারছি না বা যেতে দেওয়া হচ্ছে না, এরকম প্রসঙ্গগুলো উঠে আসে। যদি খুব আমাকে অ্যালাউ করা হয়, তাহলে আমি দুটো ছোট আবার কবিতার লাইন দিয়েই শুরু করি। যদিও আজকে আমার বিষয় ফিকশন, কিন্তু শুরুর সময় ঠিক কিছু কবিতা বোধহয় ব্যবহার করা যায়। যদি আমি একটা খুব ভীষণ মডার্নিস্ট এস্থেটিক্স এর জন্য গুরুত্বপূর্ণ দুজন কবি, একজন অবশ্যই চার্লস বডলেয়ার, তার ফ্লাওয়ার্স অফ এভিলের লে ভয়েস বলে একটা কবিতা আছে, যেটা ডেথ বলে একটা অংশের মধ্যে আছে। তার 4টে লাইন বলি, দিয়ে মোবিলিটির জায়গাতে আসি এবং পাঠ ভাঙা পাঠের আসি। তাহলে লাইনগুলো এরকম: বাট দ্য ট্রু ভয়েজেস আর দোজ হু মুভ সিম্পলি টু মুভ like lost balloons. Their heart is some old motor turning in one groove. It says its simple phrase, let us depart. এই যে মোটিভটা, let us depart, ছেড়ে যেতে চাই, চলে যেতে চাই, আমার একই সঙ্গে ভীষণ অন্যরকম একজন কবির কথা মনে পড়ে যাচ্ছে। কবিতাটা বোধহয় সকলের চেনা। কবির নাম আর কেউ নয়, রবীন্দ্রনাথ ঠাকুর। কবিতার নাম কিঙ্গোয়ালার গলি। কবিতাটা যত না কবিতা, তার থেকে বেশি তেল। আমি কয়েক লাইন বলি, তাহলে বোধহয় রিলেট করতে সুবিধা হবে। ধলেশ্বরী নদী তীরে পিসিদের গ্রাম, তার দেওরের মেয়ে অভাগার সাথে তার বিবাহের ছিল ঠিকঠাক। লগ্ন শুভ, নিশ্চিত প্রমাণ পাওয়া গেল, সেই লগ্নে এসেছি পালিয়ে। মেয়েটা তো রক্ষা পেলে, আমি তথ্যই বছর। ঘরেতে এলো না সে তো, মনে তার নিত্য আসা যাওয়া, পরনে ঢাকাই শাড়ি, কপালে সিঁদুর। বর্ষা ঘন ঘোর, ট্রামের খরচা বাড়ে, মাঝে মাঝে মাইনেও কাটা যায়। গলিটার কোণে কোণে জমে ওঠে, পচে ওঠে আমের খোসা ও আঁটি, কাঁঠালের ভুটি, মাছের কানকা, মরা বেড়ালের ছানা, ছাইপাশ, আরো কত কি। ছাতার অবস্থাখানা জরিমানা দেওয়া মাইনের মতো। বহু ছিদ্র তার, আপিসের কাজে গোপীকান্ত গোসাইয়ের মনটা যেমন সর্বদাই রসসিক্ত থাকে। বাদলের কালো ছায়া স্যাঁতসেঁতে ঘরটাতে ঢুকে কলে পড়া জন্তুর মতো মূর্ছায় অসাড়। বোধহয় দুটো কবিতাতেই ওই কথাটা উচ্চারিত বা অনুচ্চারিত ভাবে আছে, সরাসরি আছে বা ইমপ্লায়েড ভাবে আছে। লেট আস ডিপার্ট। যে নেই সে ভীষণ ভাবে আসে, তার যাওয়া আসা চলে। যেখানে আছি সেখানে থেকেও অন্য কোথাও আছি, অন্য কোথাও অন্য কোনোখানে। অচিন্ত কুমার সেনগুপ্ত রবীন্দ্রনাথের প্রতি শ্রদ্ধা জানিয়ে লিখেছিলেন, চলরে অলস কবি উদিছে মধ্যাহ্ন রবি, হেথা নয়, অন্য কোথা, অন্য কোনোখানে। এই মোবিলিটি ভীষণ ভাবেই মডার্নিজম পেয়েছে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন এবং ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের পরবর্তীকালে টেকনোলজিক্যাল প্রোগ্রেস দিয়ে। কিন্তু এই মোবিলিটিকে কন্টিনিউয়াসলি মডার্নিজম প্রশ্ন করেছে এই জায়গা থেকে। যখন আমি বলি লেট আস ডিপার্ট, তখন বোধহয় আমি যেখানে আছি, যেখানে উপস্থিত আছি, সেই উপস্থিতিটা যতটা গুরুত্বপূর্ণ, আমি যেখানে নেই, যা আমার কাছে এই মুহূর্তে অনুপস্থিত, ওই যে ঘরেতে এলো না সে তো, মনে তার নিত্য আসা যাওয়া, পরনে ঢাকাই শাড়ি, কপালে সিঁদুর, সেও কতখানি উপস্থিত। এই উপস্থিতি এবং অনুপস্থিতির খেলা, যে নেই সেও আছে, যেখানে আছি সেখানে থেকেও অন্য কোথাও, অন্য কোনোখানে যেতে চাই। এটার সঙ্গে কোথায় যেন আমি শাড়ি ভাঙার একটা মিল খুঁজে পাই। শাড়ি বোধহয় আমরা ছোটবেলা থেকে যেটা শিখেছি, দেখেছি আর কি, সেটা হলো শাড়ি যে পরছে
তার যতটা তার থেকে বোধহয় বেশি এই শাড়িটা অমুকের শাড়ি ভালো করে পরে কেচে পাট করে তুলে রাখিস শাড়ি বোধহয় তার থেকেও বেশি সেই শাড়ি যে ব্যবহার করেছে তাকে হয়তো চোখেও দেখিনি, তিনি হয়তো এই মুহূর্তে উপস্থিত নেই, তবু তার ছোঁয়া তার উপস্থিতি ওই শাড়ির পাটে কোথাও থেকে যায়। এবং আমি যে পড়ছে সেও বোধহয় সেটা কারুর জন্য অন্য কোনো পোশাকের ক্ষেত্রে, অন্তত ভারতীয় পোশাকের ক্ষেত্রে, বাঙালি পোশাকের ক্ষেত্রে ঠিক এতখানি আমার তো মনে হয় না। মানে যদি কালচারাল দিক থেকে, কালচারাল ইমপ্লিকেশনের দিক থেকে আমরা দেখি, সেখানেও বোধহয় ওই ভাঁজে ভাঁজে থেকে যায় ব্যক্তির ইতিহাস, এবং ব্যক্তির ইতিহাসের সঙ্গে সঙ্গে সমাজের ইতিহাস, একটা ধারাবাহিকতা, সেটা খুব জমাট বেঁধে ভাঁজে ভাঁজে থেকে যায়। এমনকি নতুন শাড়ি, যেটাকে কারো নাম পাট ভাঙা শাড়ি যদি নিয়ে আসি, শাড়ির নানা রকম নাম হয়, সব নাম আমি বলতে পারবো না, তবে নানা রকম নাম হয়, সেই নাম এক একটা টেক্সচারের, এক একটা ফেব্রিকের, এবং সেই নাম আসলে ওই টেক্সচার বা ওই ফেব্রিকের সূত্রে একটা গোষ্ঠীবদ্ধ মানুষ বা অনেক গোষ্ঠীবদ্ধ ছড়িয়ে থাকা মানুষ, তাদের শ্রম, একটা পার্টিকুলার টাইপ অফ প্রোডাকশন, তাদের একটা পার্টিকুলার বলবার ভঙ্গি, একটা পার্টিকুলার দেখাবার একটা এক্সপ্রেশনের ভঙ্গি, সেটা প্রতি মুহূর্তে পাল্টে পাল্টে যায়। একটা বালুচরী শাড়ি তো আরেকটা বালুচরীর সঙ্গে একেবারে আইডেন্টিক্যাল নয়, মানে একটা সিগনেচার স্টাইল আমরা বলি, এবং সিগনেচার বললেই ডেরিডার কথা মনে পড়ে যায়, যে যখন প্রতিটা দ্বিতীয় সিগনেচার আগের সিগনেচারটাকে কনফার্ম করে, এক একটা কাউন্টার সিগনেচার আগের সিগনেচারটাকে কনফার্ম করে, এইভাবে সিগনেচার পাল্টে পাল্টে যায়, এবং পাল্টে পাল্টে যাওয়ার মধ্যে দিয়ে যে নেই সেই ভীষণভাবে রয়ে যায়। আমরা সেই আখ্যানের গুলোকে বা আখ্যানের সেই জায়গাগুলোকে আজকে ধরবার চেষ্টা করব, যে যতটুকুই আমাদের এই পরিসরের মধ্যে, এই সময়ের মধ্যে হবে। তো আমরা আখ্যানের সেই জায়গাগুলোকে ধরবার চেষ্টা করব, যেখানে এই স্থিতি, উপস্থিতি এবং অনুপস্থিতির মধ্যে অনবরত একটা আদান প্রদান চলছে, এবং কখনো কখনো এই অনুপস্থিতিটা ভীষণভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। সেখান থেকেই আমার আমি আবার পরে এই পাট ভাঙা শাড়ির অনুষঙ্গে হয়তো গল্পগুলোকে পড়তে পড়তে, বিভিন্ন ন্যারেটিভকে পড়তে পড়তে ফিরে ফিরে আসবো এই প্রসঙ্গে। কাজেই প্রাথমিকভাবে বলতে গেলে এই কথাটা, এই যে শব্দগুচ্ছটা পাট ভাঙা পাট, আমি কিন্তু এখান থেকেই পেয়েছি। দ্বিতীয় যে বক্তব্যটা, সেটা হলো টেক্সচার বলতে আমি একটা খুব সার্বিক ব্যাপার বুঝিয়েছি। আমি আমার টাইটেলটা একটু এক্সপ্লেন করে দিই, তাহলে সুবিধা হবে। টেক্সচার বলতে, যেমন তেল বলতে কেন মডার্নিস্ট আমি খানিকটা বললাম, বলতে চেষ্টা করলাম, বরং সেটা হলো টেক্সচার বলতে কিন্তু আমি একটা খুব সার্বিক ব্যাপার বুঝিয়েছি। সেটা হলো টেক্সচার বলতে আমি শুধু একটা ফেব্রিক নয়, বরং অনেক বেশি করে বুঝতে চেয়েছি, সেটা হলো ওই অংশটার যে ফিলটা আমি পাচ্ছি। আমি যখন ঠিক আবার ওই শাড়ির কথা এসে যায়, যখন বড় কারুর শাড়ি পরছি, তখন সে তোটা ব্যবহার করছে না, কিন্তু আমার ব্যবহারে একটা ফিল আমি যেন পাচ্ছি, সেই ফিলটা পাচ্ছি বলেই ওই শাড়িটা যিনি ব্যবহার করছেন, যে ব্যবহার করছে, তার কাছে অত প্রিয় হয়ে উঠছে, এবং সেও বোধহয় ওটাকে, সে মাকে বলছে যে আমি ওটাকে যত্ন করে রেখে দিয়েছি, সেও একটা ফিল যেন তার মধ্যে রেখে দিয়ে যাচ্ছে পরে যে ব্যবহার করবে তার জন্য। কাজে টেক্সচার বলতে আমি ওই ফিলটাকে, আমরা এই ফিলটাকে ধরবার চেষ্টা করি। এবং তেল বলতে আমি যেটা বললাম, সেটা খানিকটা আমি আখ্যানের মানেতেই ধরেছি, যেটা একই সঙ্গে কথা, একই সঙ্গে নাম, হয়তো খানিকটা সংজ্ঞা, এবং সেই সংজ্ঞাগুলোকে ভাঙে, কিন্তু একই সঙ্গে একটা জমাট বাঁধা ইতিহাস। এখন এই জমাট বাঁধা ইতিহাসটাকে রিভিউ করা, রিরিড করা, বারবার করে পড়বার দরকার হয়ে পড়েছে বোধহয় আজকের এই সময়টাতে, যে সময়টাতে আমরা ভীষণ রকমের একটা অচেনা, অজানা আতঙ্ক নিয়ে বাস করছি,
একটা আনসার্টেনটি নিয়ে বাস করছি। আমরা যে এখন আইপিএল চলছে, আজকে খুব গুরুত্বপূর্ণ ম্যাচ আছে, যাই হোক তা সত্ত্বেও যারা এখানে উপস্থিত হয়েছেন এবং উপস্থিত হয়েছে তাদের সকলকে আমার ধন্যবাদ। তো আমি খুব স্পেশাল কিছু বলবো না, তবু কিছু প্রসঙ্গ আনবার চেষ্টা করব। তো ক্রিকেটকে বলে যে গেম অফ গ্লোরিয়াস আনসার্টেনটি, কিন্তু আনসার্টেনটি যে গ্লোরিয়াস সবসময় নয় সেটা আমরা ভীষণভাবে বুঝতে পারছি। তো এই সময়টাকে যদি আমরা ধরতে চাই, তাহলে যদি জাঁ পল সার্ত্র, তিনি ফ্রেঞ্চ ফিলোসফার, তিনি সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময় প্যারিস যখন অকুপেশনে ছিল, জার্মান অকুপেশনে ছিল, তখন আমরা জানি সার্ত্রর কথা এক্সিস্টেনশিয়ালিজম, সেটা একটা খুব ইম্পর্টেন্ট লেট মডার্নিস্ট ট্রেন্ড এবং যেটা পরবর্তীকালে পোস্ট মডার্নিজমকে ভীষণভাবে ইনফ্লুয়েন্স করে। তিনি তার একজন প্রধান দার্শনিক। তিনি ওই প্যারিসকে বর্ণনা করছেন যেভাবে, সেই তার সঙ্গে বোধহয় আমাদের সময়টার ভীষণ রকমের একটা মিল আছে। আমি জাস্ট একটা সেন্টেন্স কি দুটো সেন্টেন্স পড়ি প্যারিস আন্ডার অকুপেশন থেকে। There seem to be hidden holes in the city, and it seemed to empty itself through these holes as though it had some undetectable internal hemorrhage. বোধহয় আমাদের সময়টা এরকমই, কিছু সিক্রেট হোলস রয়েছে, যে হোলস গুলো থেকে দিয়ে আমাদের চারপাশের অস্তিত্বগুলো যে কোনো সময় গলে চলে যেতে পারে এবং আমাদের চারপাশটা আস্তে আস্তে ফাঁকা হয়ে পড়ছে যেন। এবং গোটা যে এতদিনের যে সভ্যতার যে এত একটা দাম্ভিক এবং এত একটা শক্তিশালী বয়ান আমরা তৈরি করলাম, সেই বয়ানটাও ভীষণ রকমের একটা ইন্টারনাল হ্যামারেজের যেন হঠাৎ করে আবিষ্কৃত হয়েছে। তো এটার কারণ কি সেটা ব্যাখ্যা করার জায়গাও এটা নয়, ব্যাখ্যা করার মতো মানুষও আমরা নই। সেটা মেডিকেল সায়েন্সের জায়গা, ঠিক আছে, সেটা বিজ্ঞানের জায়গা, ভীষণভাবে স্পেশালাইজড টিম। কিন্তু এখান থেকে যদি আমরা একটা প্রশ্ন তুলি, সেটা হলো যে আজকে প্রায় 2-3 দশক ধরে, তার থেকে বেশি না হলেও অন্তত 2 থেকে 3 দশক ধরে যে সভ্যতার বয়ানটা এবং বিশেষত ক্ষমতা আমাদের সামনে, যারা ক্ষমতায় আছেন বা যে যে ক্ষমতার যে কাঠামোটা এই সভ্যতাকে পরিচালনা করছে, সেই কাঠামোটা এমন একটা বয়ানকে আমাদের সামনে এই গত 2-3 দশক ধরে তুলে ধরেছে, সেই বয়ানটা এতই এক্সট্রা যে তার মধ্যে অজস্র লোকানো ক্ষুদ্র ক্ষুদ্র ছিদ্র ছিল। ওই কিংগোয়ালার গলির যে কেন্দ্রীয় চরিত্র, তার ছাতার মতোই, যদিও তার ছাতা দিয়ে রোদ ঢোকে, জল ঢোকে এবং তার মধ্যে স্বপ্ন ঢোকে, না ওই না পাওয়া রোমান্টিসিজম ঢোকে, কিন্তু ক্ষমতা তো তার ছিদ্রগুলোকে কখনো প্রকাশ করে না। সে কি করে, এই ছিদ্রগুলোকে ক্রমাগত ঢাকা দেয় এবং এই ঢাকা দেওয়ার পদ্ধতি হলো যা তার কাছে এতটুকু অস্বস্তিকর, সেই এতটুকু অস্বস্তিকর জিনিসগুলোকে প্রথমত অস্বীকার করা, দ্বিতীয়ত যদি অস্বীকার না করে দেওয়া যায় তাহলে সেগুলোকে এমন ভাবে দমন করা যে সেগুলোকে প্রায় ওই সোনার কেল্লা ট্রেনেতে মুকুলকে যে বলেছিল ম্যাজিশিয়ান ভ্যানিশ, ওইরকম ভ্যানিশ করে যদি দেওয়া যায় তাহলে সেগুলোকে একেবারে নেই এরকম বলে দেওয়া যায়, তাহলে সেগুলোকে একেবারে নেই বলে দেওয়ার চেষ্টা, অথবা সেগুলো অপর, সেগুলো আদার, কাজেই সেগুলো বিপজ্জনক, সেগুলোকে দূরে থাকতে হবে, সেগুলো ক্ষতিকারক। এখন এইরকম একটা পার্টিকুলার বয়ান যেটা ক্ষমতা ভীষণভাবে তৈরি করেছে, যেখানে অনুপস্থিতির কোনো স্থান নেই, যেখানে এবং যেখানে উপস্থিতি যে আছে সেটা ভীষণভাবে ঠিক হয় ক্ষমতার যতটুকু প্রয়োজন ততটুকু দিয়ে, আমার কাছে যতটুকু প্রয়োজন ততটুকুই থাকবে,
তার বাইরে যা কিছু তা কিছু অবান্তর, অপ্রাসঙ্গিক এবং অনুপস্থিত, সে সত্যি অনুপস্থিত, ভ্যানিশ। সেই রকম একটা বয়ান গত 20 দশক ধরে আমাদের সামনে 2-3টে দশক ধরে তৈরি হতে হতে যখন এই হিডেন হোলস গুলো আস্তে আস্তে আমাদের সামনে ইরাপ্ট করছে, খুলে যাচ্ছে, তখন হয়তো ক্ষমতা আর তার নিজের কাজেরই ফলাফলকে অ্যাপ্রিহেন্ড করতে পারছে না, বুঝতে পারছে না, এবং তারপরে আরো কিছু অ্যাবস্ট্রাক্ট যেটাকে বলে ভাষ্য, বয়ান চাপিয়ে দিচ্ছে। এইরকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে আমরা সেই সমস্ত জায়গাগুলোকে ধরতে চাইছি যেগুলোতে ক্ষমতার সীমাটা খুব পরিষ্কার হয়ে যায়, এবং একই সঙ্গে সেই সীমার মধ্যে থেকেই আমি একটা গল্পের কথা বলবো, বাংলা গল্প, যে গল্পটা খুব বাংলা ক্লাসিক একটা, আশাপূর্ণা দেবীর সীমারেখার সীমা। সেই সীমার মধ্যে থেকেই এমন সব পরিসর তৈরি হয়, এবং সেই পরিসরগুলো খানিকটা মডার্নিস্ট এস্থেটিক্স এর মধ্যে থেকেই শুরু হয়, যে পরিসরগুলো ওই ক্ষমতার ব্যাখ্যার বাইরে, ক্ষমতা তাকে ঠিক মাপতে পারেন। ওই হার্ট অফ ডার্কনেস এর যেহেতু আমি কনরাড নিয়ে পড়াশোনা করেছি, অনেকটা সময় কনরাড না বলতে চাইলেও, আজকে কনরাডে যাব না, একেবারেই যাব না সচেতন ভাবে, তবু না বলতে চাইলেও প্রসঙ্গক্রমে চলে আসে। ওই হার্ট অফ ডার্কনেস এর শুরুতে মার্লো ওই বলেছেন না, যে ছোটবেলায় ম্যাপ নিয়ে দেখতাম যে হোয়াইট স্পেসেস গুলো, যে স্পেসেস গুলো ক্ষমতা তার ইচ্ছে মতো করে ভরাট করে দিতে চায়, কিন্তু যেগুলো খানিকটা অভরাট হিসাবে অজ্ঞাতে থেকে যায়, এই ক্ষমতার অজ্ঞাতে থাকা জায়গাগুলো আমরা ধরবার চেষ্টা করব, এবং ধরবার চেষ্টা করব বলেই আমি খুব সচেতন ভাবে আজকে সেই অর্থে র্যাডিক্যাল টেক্সট, যেগুলোকে কোট আনকোট র্যাডিক্যাল টেক্সট, তো সেগুলোকে আনবো না আলোচনায়। তার কারণ র্যাডিক্যাল টেক্সট গুলোতে ক্ষমতাকে কাউন্টার করবে, ইন্টারোগেট করবে, এটা খানিকটা সচেতন ভাবেই এক্সপেক্টেড। বরং আমরা সেই অসচেতন ন্যারেটিভের সেই অসচেতন জায়গাটা ধরবার চেষ্টা করব, যেগুলো এই পরিসরের বাইরে, এই বয়ানের বাইরে, এবং সেটা আমার মনে হয়, যেটা আমার নেক্সট অ্যান্ড ইম্পর্টেন্ট পয়েন্ট এই আলোচনা, এরপরে আমি মূল আলোচনায় ঢুকবো, যেটা ওই শাড়ি ব্যবহারের সঙ্গেও ভীষণভাবে জড়িয়ে। শাড়িটাকে খুব যত্ন করে তুলে রাখতে হয়, কারণ সেটা আমার হয়েও আরেকজন মানুষের ছিল, আরেকজন মানুষের হবে, কাজে সেটাকে ব্যবহার করে যত্ন করে তুলে রাখতে হয়। সেই শাড়ির একটা অন্য মূল্য আছে, তার কারণ সেখানে কিছু মানুষের শ্রম এবং কিছু মানুষের শৈল্পিকতা ধরা পড়ে, সেজন্য সেটাকে পাঠ করে যত্ন করে তুলে রাখতে হয়। সেখানে যা আমার কাছে আছে তা তো আছেই, যা নেই হয়েও আছে, তার প্রতি যত্ন নিতে হয়। এই যত্নের সঙ্গে আরেকটা জিনিস, এই কেয়ারের সঙ্গে আরেকটা জিনিস আমাদের পাঠ, আজকের পাঠে আমি আনবার চেষ্টা করব, সেটা হলো জাস্টিস, সেটা হলো ন্যায়ের প্রশ্নটা, যেটা বোধ হয় এইরকম হিডেন হোলস, এবং সেটাকে রীতিমতো চাপা দিয়ে, নানা ধরনের বয়ান দিয়ে চাপা দেবার যে ভীষণ রকমের একটা দখলদারি, সেই দখলদারির বিপরীতে দাঁড়িয়ে আজকে ভীষণভাবে প্রয়োজনীয় হয়ে উঠেছে। কাজেই আমরা সেই জায়গাগুলোকে ধরতে চাই, সেই জায়গাগুলোতে ক্ষমতা একসঙ্গে ইন্টারোগেটেড হচ্ছে, ক্ষমতার বয়ানটা ইন্টারোগেটেড হচ্ছে, এবং অজান্তেই এই ইন্টারোগেশন আমাদের এমন এমন জায়গা তুলে দিচ্ছে, যা ওই চার্লস বডলেয়ারের কথায় বলতে গেলে আমাদের ইচ্ছে করে ওগুলো করতে, বলতে লেটাস ডিপার্ট। ঘরেতে এলো না সে তো মনে তার নিত্য আসা যাওয়া, যেগুলো ইচ্ছে করে যে নেই তার প্রতি একটা দায়িত্ববোধ, একটা যাবার, ওই নিউ থেকে নিউয়ার, বিয়ন্ডে যাওয়ার। সেটাকে তো যদি আমি বলি যে মডার্নিজম নিউ থেকে নিউয়ার, নিউয়ার থেকে নিউ ওয়েস্টে যাওয়া টেলিওলজিক্যাল,
তাহলে বোধহয় এটাও স্বীকার করতে বাধা নেই পোস্ট মডার্নিজম এবং পোস্ট স্ট্রাকচারালিস্ট যে মেথোডোলজি তার মধ্যেও তো আছে বাইনারিকে তথ্যে বিয়ন্ডে যাবার কথা। কাজে এই বিয়ন্ডে যাওয়া এই জায়গাটাকে যদি আমরা ধরতে চাই, সেই মোবিলিটি কে আমরা খুঁজে পেতে চাই এবং চাই পাঠক হিসাবে, ছাত্র হিসাবে এবং স্টুডেন্ট হিসাবে, ছাত্রছাত্রী হিসাবে, সমালোচক হিসাবে, স্কলার হিসাবে। এই চাওয়াটা আমাদের পাঠ কতখানি এই চাওয়াটাকে পরিপুষ্ট করছে সেটা আমরা দেখবার চেষ্টা করব। আমি শুরুতেই কিছু ইংরেজি গল্পের কথা এবং বাংলা গল্পের কথা আমরা সেগুলোকে পড়ব, আলোচনা করব। তো সেগুলো করার আগে আবার একটা ছোট্ট গল্পের কথা বলি, ঠিক আছে? গল্প করতে করতেই বিষয়টা এগোক। তো আমার হঠাৎ করে একটা ছোট্ট গল্পের কথা মনে পড়ে যাচ্ছে। সেটা হলো প্রেমেন্দ্র মিত্রের একটা গল্প আছে, কল্লোল যুগের খুব গুরুত্বপূর্ণ লেখক। এবারে গল্পে আসি, গদ্যে আসি, কবিতার জায়গা ছেড়ে। কল্লোল যুগের একজন খুব গুরুত্বপূর্ণ লেখক প্রেমেন্দ্র মিত্র। প্রেমেন্দ্র মিত্র একটি গল্প আছে ভবিষ্যতের ভাগ। সেখানে মফস্বলের একটি স্কুলের, বাংলা মিডিয়াম স্কুলের কথা বলা হয়েছে, 60-এর দশকের গল্প। আচ্ছা, একটা বিষয় বলে নি, আমি মোটামুটি ভাবে যে গল্পগুলির কথা বলেছি বলবো, আমি আগেই বললাম সেগুলো জাস্ট স্যাম্পল। এরকম কোনো মনে করার কোনো কারণ নেই যে ঠিক সেই গল্পগুলোকে ভেবেই আমি আমার ভাষ্যটা বা আমাদের ভাষ্যটা, আলোচনাটাকে আমার মতো করে সাজাবার চেষ্টা করেছি। হয়তো সে আমাদের আলোচনাটা অন্যান্য অনেক টেক্সটের ক্ষেত্রে অনেক ভালোভাবে প্রয়োগ করা যাবে, তবু আমার মনে হয়েছে এই গল্পগুলোতে এই বিষয়গুলো কোথাও সরাসরি, কোথাও ঘুরিয়ে, কোথাও খুব অর্গানাইজড ভাবে, সংঘবদ্ধ ভাবে, কোথাও খাপছাড়া ভাবে উঠে এসেছে এবং বিষয়গুলো বোধহয় আজকে আমাকে ভাবাচ্ছে এবং আমি চাইছি আমার সামনে যারা রয়েছেন তাদের সকলকে একটু ভাবাতে। এর বেশি আমার কোনো এখানে বিরাট কিছু গোল নেই। তো প্রেমেন্দ্র মিত্রের একটি গল্প আছে, সেটার নাম হলো ভবিষ্যতের ভার। সেখানে একটা বাংলা মিডিয়াম স্কুলের কথা বলা হয়েছে, 60-এর দশকের গল্প। যদিও গল্পটা পড়লে বোঝা যায় মোটামুটি ভাবে স্বাধীনতার পরে এখানে যে শিক্ষা ব্যবস্থা, এখন নতুন শিক্ষা আইন, শিক্ষা নিয়ে অনেক আলোচনা চারদিকে চলছে। কাজে বিষয়গুলো কোনো না কোনো ভাবে আমাদের সময়কে রিলেট করে এবং যেখানে যেখানে আমার মনে হয়েছে রিলেট করে আমি সেই জায়গাগুলো তুলব। কাজে সেখানে একটি বাংলা মিডিয়াম স্কুলে মোটামুটি ভাবে স্বাধীনতার পরে ওই 40-এর দশকের শেষ থেকে 50-এর দশকের শুরু অবধি একটা খুব কি বলবো গোলমেলে টাইপের একটা স্কুলের কথা বলা হয়েছে, যেখানে মাস্টার আছে, হেডমাস্টার আছে, সেকেন্ড মাস্টার আছে, এবং তার সঙ্গে সঙ্গে আবার হেড পণ্ডিত আছে, থার্ড পণ্ডিত আছে, সেকেন্ড পণ্ডিত আছে। তো একজন কম বয়সী ছেলে, সে ওই স্কুলে হেডমাস্টারের চাকরি নিয়ে গেছে এবং খুব পরিষ্কার ভাবে গল্পটাতে বলা হয়েছে তাতে তার বাড়ির লোকজন, সে একটি সংসার করেছে, তার কম বয়সী স্ত্রী, তাদের একটি ছোট বাচ্চা আছে, একেবারেই বেবি। তো তারা এবং তার বাড়ি, তার গুরুজন, তারা কেউই খুব একটা খুশি নয়। তার যিনি ইমিডিয়েট অভিভাবক, তার কাকা, তাকে বলছে যে মাস্টারি পাওয়া মানে জানিস তো কি বলে 20 বছর গেলেই গাধা হয়ে যাবি, আর ওখানে তো পয়সা করি কিছু নেই, কাজে তুই স্টেটসম্যানটা কিন্তু প্রতিদিন ভালো করে পড়বি। আমাদের আগের যারা জেনারেশন, আমরা খুব একটা ওরকম ভাবে পাইনি, তখন আরো অনেক খবরের কাগজ বেরিয়ে গেছে, কিন্তু মোটামুটি ভাবে পোস্ট কলোনিয়াল ইন্ডিয়া থেকেই পোস্ট কলোনিয়াল ইন্ডিয়াতে স্টেটসম্যান ছিল মোটামুটি ভাবে চাকরি পাওয়ার এবং অন্যান্য ইনফরমেশন পাওয়ার একটা প্রধানতম সূত্র। কাজে স্টেটসম্যানটা ভালো করে পড়বে, কিন্তু এবং সে মোটেই খুব একটা ওয়েল পেডও নয়, এবং সে যে ওয়েল পেড নয় তার জন্য সে নানা ধরনের ভাষ্য তৈরি করে। সেই ভাষ্যগুলো খুব পরিচিত, যে শিক্ষক হলো সমাজ গড়ার কারিগর, প্রত্যেকে আমরা মেশিন নিয়ে কাজ করি না, আমরা মানুষ নিয়ে কাজ করি, আমরা যন্ত্রপাতি নিয়ে কাজ করি না, আমরা সত্যিকারের জীবন্ত মানুষ তৈরি করি, কাজী ইত্যাদি প্রভৃতি সেসব বয়ান, সেসব ন্যারেটিভ আমরা সকলে জানি।
এবং সেগুলো দিয়ে, এবং শিক্ষক হলো সবচেয়ে সম্মানের, টাকাটাই সবচেয়ে বড় কথা নয়, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। কাজেই সে এই ভাষ্যগুলো তৈরি করে প্রতিনিয়ত। তো সেই স্কুলে গিয়ে তার বিভিন্ন বিচিত্র অভিজ্ঞতা হচ্ছে, তার কারণ আমি যেটা বললাম, সেখানে এখনো এমন পণ্ডিত মশাইও আছেন যিনি স্বাধীনতার আগের থেকে সেখানে পড়াচ্ছেন, তার প্রায় 70 বছর বয়স, এবং যেহেতু তিনি সরকারি নিয়মে চাকরি পাননি, কাজে তিনি জানেন না তার কোনো রিটায়ারমেন্ট বা পেনশনের ব্যবস্থা আছে কিনা। তিনি এই হেডমাস্টার, তরুণ হেডমাস্টারকে, ছোকরা হেডমাস্টারকে দেখে বলছেন, এরকম 15টা হেডমাস্টার আমার জীবনে এসে গেছে, তুমি ভাই দেখে শুনে চালিও, ঠিক আছে। এবং সেইখানে তার একজন পাঠ পণ্ডিত, আমি গল্পের একটা ছোট্ট জায়গাতে, একটা ফ্রেজেতে, একটা শব্দবন্ধতে কনসেন্ট্রেট করতে চাইছি, ফোকাস করতে চাইছি, যেটা আমার খুব ইন্টারেস্টিং মনে হচ্ছে। খুব ছোট্ট একটা ঘটনা। তো যে কোনো ইনস্টিটিউশনেই নানা ধরনের, সেটা স্বাধীনতার আগে থেকেই আছে, এটা নতুন কিছু নয়, নানা ধরনের গোষ্ঠী থাকে, নানা ধরনের ব্যাকপুলিং থাকে, যারা ইনস্টিটিউশনের অ্যাডমিনিস্ট্রেশন, তাদের কাছে নানা জনের বিরুদ্ধে নানাজন নানা খবর পাঠায়। কাজে সেখানে একজন পাঠ পণ্ডিত আছেন যিনি একটু চালাক চতুর এবং একটু বেশ ক্ষমতা ধরে থাকতে ভালোবাসেন, এবং একজন পোত পণ্ডিত আছেন, যে পোত পণ্ডিত বেসিক্যালি খুব ভালো মানুষ, ছোটখাটো মানুষ, ভালো মানুষ, এবং খুব নিরীহ গোছের মানুষ। তো ছাত্রছাত্রীদের সঙ্গে এদের সম্পর্কটা এইরকম যে হেড পণ্ডিত এবং ছাত্র পণ্ডিতের মধ্যে পাশাপাশি দুটো ক্লাসে প্রতিযোগিতা চলে, এবং সেই প্রতিযোগিতাটা কিসে, যে তারা প্রত্যেকে একে অপরকে টপকে যেতে চায় কে কতখানি ভালোভাবে ছাত্রদের ডিসিপ্লিনে নিয়ে আসে। আমি এখান থেকে জয়েসের একটি গল্পে যাব, কোথায় যেন একটা সুর বেঁধে যায়। তো তারা, একজন হয়তো বলছে, ওই জগা তুই পা নাড়াস না, ঠিক আছে, চুপচাপ বসে থাকাটাই ক্লাসে একমাত্র কাজ নয়, পা নাড়ালে কিন্তু এমন স্কেলের বাড়ি দেবো বুঝতে পারি। সেই আওয়াজ শুনে পাশের ঘরে হেড পণ্ডিত অমনি আরো জোরে আওয়াজ করলো, হ্যাঁ বুঝেছিস তো, মনে করিস না আমি ঘুমিয়ে পড়েছি, ক্লাসে যেন এতটুকু নড়াচড়া না হয়। তো ছাত্রছাত্রীরা এই দুই পণ্ডিতের ক্লাসে ভীষণ ভাবে প্রহস্ত হয়ে থাকে, ঠিক আছে, প্রায় একেবারে নড়াচড়া এবং লেখাপড়া দুটোই বন্ধ, 1 ঘন্টা একেবারে স্থির হয়ে বসে থাকে, এবং তাদের যা কিছু যৌবনের উদ্দীপনা, যা কিছু বদমাইশি, যা কিছু দুষ্টুমি, সব জমে থাকে ওই কোট পণ্ডিতের জন্য। এবং কোট পণ্ডিত ক্লাসে ঢুকতে সমস্ত ছাত্রছাত্রী তাদের ঘিরে ধরে। আমরা যখন স্কুলে ছিলাম এরকম মাস্টারমশাই পেয়েছি এবং তাদের ভীষণ রকমের জ্বালিয়েছি, আর তো অস্বীকার করতে কোনো বাধা নেই। তো তাকে ভীষণ ভাবে যে ঘিরে ধরে, এবং কোট পণ্ডিতের প্রথম ডিফেন্সটা হলো এরকম, তিনি একটি পাখা নিয়ে তার ডাঁটাটাকে লোপাতাড়ি চালান, এবং ছাত্ররা এটাকে একটা খেলার মতো পায়, তারা দৌড়ে দৌড়ে ওই পাখার ডাঁটার যে যতখানি পেরিফেরি, যতখানি পরিধি, তার বাইরে ছুটে বেরিয়ে চলে যায়, এবং চলে যাওয়ার পরে তারা হঠাৎ করে আবার লাইন দিয়ে সারিবদ্ধভাবে দাঁড়ায়, দিয়ে বলে যে স্যার আমাদের প্রত্যেককে একঘা করে মারুন। এবং এই মার খাওয়াটাও একটা খেলা, মানে এইরকম হয়তো পণ্ডিত বলছেন যে এই তোর তো ফার্স্ট বেঞ্চে থাকার কথা নয়, অমনি পেছন থেকে আরেকটি ছেলে বললো, হ্যাঁ স্যার ও একবার মার খেয়েছে, আবার মার খাবার জন্য ফার্স্ট বেঞ্চে এসে দাঁড়িয়েছে। তো এইরকম তার সঙ্গে ছাত্রছাত্রীদের সম্পর্ক। তো এই নতুন হেডমাস্টার ঢুকতেই পাঠ পণ্ডিত হেডমাস্টারকে একটি টিপস দিল, নতুন ছেলে, তাকে টিপস লাগবে, নতুন চাকরি পেয়েছে, করে স্কুল সামলাতে হয় জানে না, সে বিভিন্ন টিপস দিল। তার মধ্যে একটি টিপস হলো যে আপনি একদিন 7th ক্লাসে পাঠ পণ্ডিতের ঘরে হঠাৎ করে যাবেন, দিয়ে অ্যাটেন্ডেন্স রেজিস্টারটা দেখতে চান। অ্যাটেন্ডেন্স রেজিস্টারটা দেখতে পেলে আপনি দেখবেন সেখানে হয়তো, আমি ধরে নিচ্ছি ঠিক নাম্বারটা আমার মনে নেই, সেখানে হয়তো 48 জনের নাম আছে, 48 জনের নাম আছে, কিন্তু ক্লাসে গুনে দেখবেন 50 জন বসে আছে কি 51 জন বসে আছে। তো আপনি তখন জিজ্ঞেস করবেন যে এই বাকি 3 জন কোত্থেকে এলো। তখন নতুন হেডমাস্টার জিজ্ঞেস করছে, তা আমি এটা জিজ্ঞেস করতে যাবো, তাতে হবেটা কি? শুনে ছাত্রবিদ বলছেন যে তাহলেই মজাটা বুঝবেন, এই জিজ্ঞেস করলে কি হবে, একবার জিজ্ঞেস করেই দেখুন। তো 7th ক্লাসে গিয়ে হেডমাস্টারের কি জানি কি মনে হলো, দেখলেন যে
পণ্ডিত অনেক চেষ্টা করে ছেলে মেয়েগুলোকে বসিয়ে ক্লাস নিচ্ছে, তারা জিজ্ঞেস করতে মন হলো না, তিনি আবার ফিরে চলে এলেন। পরের দিন স্টাফ রুমে ঠাট পণ্ডিত নিজেই স্বতঃপ্রণোদিত হয়ে ঠোঁট পণ্ডিতকে বলছে, এই তো হেডমাস্টার খোঁজ নিচ্ছিলেন, তোমার ক্লাসে নাকি যতজন অ্যাটেন্ডেন্সে নাম আছে, যতজন রেজিস্টার্ড স্টুডেন্ট, তার থেকে বেশি স্টুডেন্ট বসে থাকে। এগুলো তো স্কুল বোর্ডকে জানানো দরকার। ওই বাকি 2-3 জন কোথা থেকে এলো? তাড়াতাড়ি হেডমাস্টার ছুটে গিয়ে বলছেন, এসব কথা তো আমি বলতে চাইনি, আপনি কেন বলছেন? তখন ঠোঁট পণ্ডিত উত্তর দিচ্ছেন, হ্যাঁ আসলে 3টি ছেলে, ওদের বাবা বলেছে যে আর সপ্তাহখানেকের মধ্যে ওদের ভর্তি করে দেবে, কিন্তু এখনো ভর্তি করে উঠতে পারেনি। ছেলেগুলো ক্লাসের দরজার সামনে দাঁড়িয়ে থাকে। তাই আমি ভাবলাম যদি অন্যরা তো পড়ছে, ওদের সঙ্গে যদি এদেরও একটু পড়িয়ে নেওয়া যায়। যে তিনি একটা ছোট্ট শব্দ ব্যবহার করছেন, সেটা হলো এরা যদি এমনি এমনি 3 দিনে ক্লাস করে তাহলে ক্ষতি কি আছে, তারপর নয় ওরা ভর্তি হয়ে যাবে, এমনি এমনি না হয় কদিন ক্লাস করবে। আমরা আজকে এই পাঠ্যের মধ্যে দুটো জিনিস ধরবার চেষ্টা করছি, সেটা হলো এই ক্ষমতার সীমাটা কতদূর, তার ওই অ্যাবস্ট্রাক্ট সিস্টেমটা কতদূর, কোথায় তার মধ্যে হোল আছে, সেটা সম্পূর্ণ ফুলপ্রুফ কিনা, আর তার বাইরে তার অন্দরে থেকেই, তার অধীনে থেকেই এই এমনি এমনি জায়গাগুলো যেগুলো ক্ষমতার পরিমাপের বাইরে কোথাও কোথাও পণ্ডিতের হাত ধরে রয়ে যায়, সেই এমনি এমনি জায়গাগুলো যদি আমরা ধরে ফেলতে পারি, তাহলে বোধহয় মডার্নিস্ট এস্থেটিক্স এর শাড়ি পরার যে ফিলের ব্যাপারটা, সেটাও তো এমনি এমনি, তার পেছনে খুব একটা যুক্তিগত বোধহয় কারণ নেই। এই ক্ষমতার যুক্তির বাইরে, লজিকের বাইরে যদি এমনি এমনি জায়গাগুলোকে একটু অ্যাড্রেস করা যায়, তাহলে আমার মনে হয় মডার্নিস্ট এস্থেটিক্স এর ওই নোবিলিটির জায়গাটা, ওই লেটাস্ট ডিপার্টের জায়গাটা, ওই হেথা নয় অন্য কোথা, অন্য কোনো খানে, এই জায়গাটা একটা অন্য মাত্রা নিয়ে আমাদের কাছে আসতে পারে। তাহলে এই যে ঠাট পণ্ডিতের যে শিক্ষা, সেটা তো ক্ষমতার মধ্যে শিক্ষা, সেই শিক্ষার কতগুলো ক্যাটাগরি আছে। সেই ক্যাটাগরিতে যতক্ষণ না একটি ছাত্রকে তার বাবা এসে ঠিক মতো টাকা পয়সা দিয়ে ভর্তি করে দিচ্ছে, ততক্ষণ সে ছাত্র নয়। এবং সেই ক্যাটাগরি কতগুলো আইডেন্টিটিকে তুলে ধরে। আমি সেই সূত্রেই একেবারে আবার একজন লেট মডার্নিস্টের কাছে ফিরে যাই, একজন লেট মডার্নিস্ট থিঙ্কারের কাছে ফিরে যাই, যার কাছেও পরবর্তীকালে পোস্ট মডার্নিস্ট, পোস্ট স্ট্রাকচারালিস্টরা অনেক কিছু নিয়েছেন, যিনি ফ্র্যাঙ্কফুর্ট থিঙ্কার থিওডর অ্যাডর্নো। তো অ্যাডর্নো নেগেটিভ ডায়ালেকটিক্স অনুসারে যদি আমি বলি, তাহলে ক্ষমতা যে ধরনের রিপ্রেজেন্টেশনে বিশ্বাস করে, মানে একই জিনিস বারবার প্রেজেন্টেড হবে, একটাই আইডেন্টিটি, সেখানেই আমরা সংজ্ঞায়িত থাকবো। ওই যে আখ্যানের একটা মানে হলো নাম, আমার নামটা তো বদলে যেতে পারে না, কাজে আমার সংজ্ঞাটা বদলে যেতে পারে না। আমাকে ঠিক যে কাঠামোর মধ্যে পাওয়া যাচ্ছে তার বাইরে আমার কোনো অস্তিত্ব থাকতে পারে না, যেটা উপস্থিত সেটাই একমাত্র, সেই ধরনের, এবং সেটাকেই বারবার প্রেজেন্ট করতে হবে। সেই রিপ্রেজেন্টেশন নেগেটিভ ডায়ালেকটিক্স অনুযায়ী বলা যায় যে সেখানে ইন্ডিভিজুয়াল মোনার্ডের আইডেন্টিটি, ইন্ডিভিজুয়াল সাবজেক্টের আইডেন্টিটি, আমি আদর্ণ থেকে বলতে পারি, is not an option but a preordained doom. It is not an option but a preordained doom. এবং এর সঙ্গে জড়িয়ে যে রিজন এবং যে ক্যাটাগরি গুলো আছে, সেগুলো সবই at one with the logic of power. এবং সেটা যদি হয়, তাহলে এই আইডেন্টিটিকে ট্রান্সফর্ম করার একমাত্র উপায় হলো ওই লজিকটাকে যদি কোথাও ভেঙে নতুন করে পড়া যায়, নতুন করে গড়ে নেওয়া যায়, তাহলে ওই লজিকটাকে ট্রান্সফর্ম করা যায়। তাহলে সেই জায়গা থেকে আমার প্রথম গল্প হলো জেমস জয়েসের ডাবলিনার্স এর একটি গল্প। একটা গল্প আমাদের পড়তে হতো এবং পড়াতে হতো। এখানে যারা ছাত্রছাত্রী এবং স্কলার আছেন,
তারা পড়েছেন কিনা জানি না, সেটা হলো আরাবি। তো আরাবিতে আমি যাচ্ছি না, আরো একটা অসাধারণ গল্প আছে, গল্পটার নাম হলো অ্যান এনকাউন্টার। তো এই এনকাউন্টারেও ওই প্রেমের মিত্রের গল্পের মতোই ডাবলিনাস লেখা হচ্ছে 1914 সালে, এবং ওই পেঙ্গুইন বুকস বা অক্সফোর্ড ওয়ার্ল্ড ক্লাসিক্স এর প্রথমে যে লেখক সম্পর্কে ছোট্ট, আমি কোনো বিশাল স্কলারশিপের জায়গায় যাচ্ছি না, ছোট্ট পরিচিতিটা দেওয়া থাকে, সেটা পড়লেই পাওয়া যায় বা যে কোনো ইন্ট্রোডাকশনে পাওয়া যায়। জয়েস নাকি এই বইটার পাবলিকেশনের জন্য প্রায় 10 বছর ধরে ঘুরেছিলেন, এবং বেরোনোর পরেও ইট ওয়াজ আ ফেলিওর। এবং তো 1912 সালে জয়েস ডাবলিন ছেড়ে দিচ্ছেন, এবং তারপর তিনি ইউরোপের বিভিন্ন জায়গায় ফিরছেন, থাকছেন, কিন্তু ইউকে তে বোধহয় আর স্থায়ীভাবে সেভাবে ফিরছেন না। এখানেও সেই মোবিলিটির প্রশ্ন আসছে। রেমন্ড উইলিয়ামস মোবিলিটি সম্পর্কে নির্দিষ্টভাবে কি বলেছেন সেখানে পরে যাব। তো জয়েসের এই গল্পতেও আবার একদল স্কুল ছাত্রের কথা আছে। প্রেমের মিত্রের গল্পতেও স্কুল ছাত্ররা লুকিয়ে, গোটা গল্পতে তো যাওয়া সম্ভব না, একটা জায়গা বললাম, লুকিয়ে ডিটেকটিভ নভেল পড়ে। জয়েসের গল্পতে স্কুল ছাত্ররা লুকিয়ে ওয়াইল্ড ওয়েস্টের গল্প পড়ে, মানে আমেরিকার যে ইন্ডিয়ানস, আমেরিকান ইন্ডিয়ানস এর গল্প পড়ে। শুধু গল্প পড়ে না, তারা ওই স্কুলের যেটুকু অবসর, স্কুলের হোস্টেল, স্কুলের বোর্ডিং, বাড়ি, স্কুল এসব বাদ দিয়ে যেটুকু অবসর, সেখানে একটা গ্রুপ অফ স্টুডেন্টস তারা একসঙ্গে, যারা গল্পটা পড়েছেন তারা জানেন, তারা একসঙ্গে হয়ে ওই গল্পটাকে এনঅ্যাক্ট করে, এবং এনঅ্যাক্ট করে সেখানে তারা নানা ধরনের ওয়াইল্ড সমস্ত গেমস, যুদ্ধ করে, এবং সেটা করেও তারা খুশি নয়। সেই জন্য তারা একদিন 3টি ছেলে ঠিক করলো যে তারা স্কুল থেকে একদিন স্কুল বাঙ্ক করে একটা দিন বাইরে কোথাও ঘুরতে যাবে, এবং ঘুরতে যাওয়ার শেষে গল্পটা, যেটা নাম অ্যান এনকাউন্টার, এই ঘুরতে যাওয়ার শেষে ফিরে আসার মুখে তাদের একজন অচেনা ভদ্রলোকের সঙ্গে দেখা হচ্ছে। এই অচেনা ভদ্রলোক, গল্পটা শেষ হচ্ছে একটা মনোলোগ দিয়ে। সেই মনোলোগটা বোধহয় ভীষণভাবে এই মডার্নিজমের ক্ষমতার বয়ান সম্পর্কে যে রিডিং, গল্প তো সমাজকে পড়ে, গল্প তো ইতিহাসকে পড়ে, কাজেই এই যে রিডিং, সেই রিডিংটাকে খানিকটা ওই জমাট বাঁধা, যেরকম ভাবে শাড়ির ভাঁজেতে অনেক ইতিহাস, অনেক মানুষ, অনেকের ব্যবহার, অনেক না থাকা জমাট বেঁধে থাকে, এবং একটা ফিল রয়ে যায়, সেই ফিল, সেই টেক্সচারটা থেকে যায়। আমি ডাবলিনাস থেকেই ওই জায়গাটাতে সরাসরি চলে যাই। After an interval, the man spoke to me. He said that my friend was a very rough boy and asked, did he get whipped often at school? I was going to reply indignantly that we were not national school boys to be whipped, as he called it, but I remained silent. He began to speak on the subject of chastising boys, his mind, as if magnetized again by his speech, seemed to circle slowly round and round its own center. ভীষণ ভাবে, আমরা পোস্ট স্ট্রাকচারালিজম জানি, ভীষণ ভাবে ওই লোগোসেন্ট্রিজম ডিসকোর্সকে নিয়ে আসা হয়েছে না এই জায়গাটাতে। His mind, as if magnetized again by his speech, seemed to circle slowly round and round its own new center. He said that when boys were that kind, they ought to be whipped, and well whipped. So the central motive is whipping. He said that when boys were that kind, they ought to be whipped and well whipped. When a boy was rough and unruly, there was nothing would do him any good but a good sound whipping. A slap on the hand or a box on the ear was no good. What he wanted was to get a nice warm whipping. So not the traditional, conventional kind of punishment.
and involuntarily glanced up at his face. As I did so, I met the gaze of a pair of bottle green eyes peering at me from under a twitching forehead. I turned my eyes away again. Yes, I think now we have sir with us. Sir, আপনি জয়েন করেছেন? Yes, I think I'm in. Sorry, Yes. extremely sorry. No issues. কাজে যে জায়গাটায় আমি ছিলাম, আমি একটু ছোট করছি কারণ খানিকটা সময় নষ্ট হলো, আমার নিজের জন্যই হলো। তো তাহলে এইখানে আমরা দেখতে পাচ্ছি ভীষণ ভাবে ওই হুইপের জায়গাটা বারবার করে ফিরে আসছে। এই হুইপ থেকে ডিপার্ট করা নয় তো। এখন এই ডিপার্ট করতে গেলে যেখানে আমি খানিকটা তাল কেটে গেল, ওই শাড়ির ভাঁজ খুলে যাওয়ার মতো, কাজী এই হুইপ থেকে ডিপার্ট করার প্রশ্নটা কিভাবে মডার্ন স্টাইলের মধ্যে এসেছে, সেই জায়গাটা যদি আমরা আজকের পাঠে সামনের যে গল্পগুলো, যে ন্যারেটিভ গুলোকে আমরা নিয়ে আসবো, যে টেক্সট গুলোকে নিয়ে আসবো, সেই জায়গাগুলোকে যদি আমরা ধরতে চাই, তাহলে এই ডিপার্টের যে জায়গাটা আমি বলছিলাম, যে রেমন্ড উইলিয়ামস বলেছিলেন পলিটিক্স অফ মডার্নিজমে বলছেন, there were rapid transfer and interaction between different countries, different capitals, and deep mode of the whole movement, as in modernism, was precisely this mobility across frontiers. তো একদিকে এই হুইপিং, এনি কাইন্ড, আর অন্যদিকে বারবার ঘুরে ফিরে ওই হুইপিং এ ফিরে আসা, যেটা জয়েসের ওই ছেলেটি বলছে যে তার মনোলগটা যেন একটা কেন্দ্রকে কেন্দ্র করে বারবার করে ঘুরছে, এবং হুইপ শব্দটার উপরে বারবার তিনি ফিরে আসছেন। আর অন্যদিকে এই ডিপার্চারের পেছনে যে মোবিলিটি অ্যাক্রস ফ্রন্টিয়ার্স, যেটা মডার্নিস্ট এস্থেটিক্স এর একটা খুব গুরুত্বপূর্ণ জায়গা, সেই মোবিলিটি অ্যাক্রস ফ্রন্টিয়ার্স মডার্নিস্ট আর্টেতে, মডার্নিস্ট টেলসে কিভাবে ধরা পড়েছে। কাজী জয়েস ওটা লিখছেন মোটামুটি ভাবে 1914, এবং আমি যেটা বললাম তারপরে জয়েস পোর্ট্রেট, ইউলিসেস এবং অন্যান্য কাজগুলো করছেন 1920s জুড়ে। এই 1920s-এই আমাদের এখানে রবীন্দ্র পরবর্তী যে তিনজন বন্দ্যোপাধ্যায়কে আমরা বাংলা ফিকশনের একটা নতুন ধারা শুরু বলে ধরে নিই, একজন বিভূতিভূষণ, একজন তারাশঙ্কর এবং একজন মানিক বন্দ্যোপাধ্যায়। তার মধ্যে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের প্রথম উল্লেখযোগ্য গল্পগ্রন্থটাও কিন্তু গল্পগুলো লেখা 20s থেকে 30s এর মধ্যে। তার মধ্যে একটি গল্পের কথা আমি খুব ছোট্ট করে আসবো, কিন্তু তারপরে আরেকটি বিভূতিভূষণের প্রথম গুরুত্বপূর্ণ উপন্যাসটা বেরোচ্ছে, যে উপন্যাসটা আমাদের সকলের পরিচিত শুধু উপন্যাস হিসাবে নয়, আরো একটা খুব ইম্পর্টেন্ট কালচারাল প্রোডাকশন হিসাবে, যে উপন্যাসটির নাম পথের পাঁচালী। তো এই পথের পাঁচালীকে যদি আমরা মডার্নিস্ট এস্থেটিক্স এর আরেকটা প্রান্ত হিসাবে ধরে নিই, এখন একটা জিনিস এখানে বুঝতে হবে, একটা ক্রনোলজির জায়গা আছে, সেটা হলো যে 1910s এমনকি 1890s থেকে 20s এই সময়ে যে ইউরোপীয় আধুনিকতা এবং আরো বিশেষ করে বলতে গেলে ইংরেজি আধুনিকতা, যে জায়গাটার উপরে আমরা আজকে ফোকাস করেছি, তার একটা কারণ ইংরেজি লিটারেচারটা পড়াশোনা খানিকটা হলেও আমার আছে, আর দ্বিতীয় একটা কারণ হলো ইংরেজি লিটারেচারটা এমনই, সেখানে বেশিরভাগ লেখক খানিকটা প্রান্তে দাঁড়িয়ে থাকেন, লিটারেচারটাই কসমোপলিটান। মানে জেমস জয়েস, যিনি কিনা ওই ডাবলিন আয়ারল্যান্ডের মানুষ, একেবারেই ইংরেজ নন, তিনিও ইংরেজি লিটারেচারের একটা গুরুত্বপূর্ণ, বিশেষত ইংরেজি মডার্নিজমের একটা খুব গুরুত্বপূর্ণ মানুষ। তো ইংরেজি লিটারেচারের এই কসমোপলিটান দিকটা আছে বলে ইংরেজি টেক্সট গুলোকে আমরা নিয়ে আসছি। তো এই যে
mobility across frontiers, সেটা সাইকোলজিক্যাল মোবিলিটি অ্যাজ ওয়েল অ্যাজ মেটেরিয়াল অ্যান্ড ফিজিক্যাল মোবিলিটি। এই মোবিলিটি অ্যাক্রস ফ্রন্টিয়ার্স এর তা ইউরোপ থেকে আমাদের বাংলা পর্যন্ত আসতে এটার একটা সময় লেগেছে, তার মাঝখানে অনেকগুলো ঘটনা আছে। প্রথম বিশ্বযুদ্ধ আছে, এবং শুধুমাত্র ইংল্যান্ড নয়, তারা তো আমাদের শাসক ছিল। ইউরোপ এবং পশ্চিম ইউরোপ এবং পূর্ব ইউরোপের বিভিন্ন দেশে অনেকগুলো ওলট পালট আছে, ঐতিহাসিক ওলট পালট আছে, যেগুলো আমরা সবাই জানি, যেগুলো 20s এবং 30s হয়েছে, যার ফলে রবীন্দ্রনাথের শেষের দিক থেকে বাংলা সাহিত্য একটা অন্য ধরনের আধুনিকতার খোঁজ করেছিল। আমি সেই বিস্তারিত ব্যাখ্যায় যাচ্ছি না, কারণ আজকে পাঠটাই মুখ্য। কাজেই 1935-এ ওই 20 থেকে 30-এর দশকে বিভূতিভূষণ তার প্রথম ইম্পর্টেন্ট গল্পগুলো লিখছেন, এবং 35-এ বেরোচ্ছে পথের পাঁচালী। সেই পথের পাঁচালীকে আমরা ধরতে পারি এই মোবিলিটি অ্যাক্রস ফ্রন্টিয়ার্স এর একটা মহাকাব্য হিসাবে। গোটা পথের পাঁচালী নামটার মধ্যেই আছে, সত্যজিৎ যেটাকে সং অফ রোড বলেছিলেন। তো গোটা পথের পাঁচালীর মধ্যেই তো ওই ফ্রন্টিয়ার কে ক্রস করার চেষ্টা, সাইকোলজিক্যালি ক্রস করার চেষ্টা। গোটা পথের পাঁচালী জুড়েই তো মানুষের সঙ্গে মানুষের এবং মানুষের সঙ্গে প্রকৃতির, পরিবেশের প্রতিদিন প্রতি মুহূর্তে নতুন নতুন সম্পর্ক স্থাপনের চেষ্টা, দূরকে কাছে পাবার চেষ্টা। এবারে যদি আমরা একটু পথের পাঁচালীর কথা ভাবি, পথের পাঁচালীর একটি পার্টিকুলার যেটা ভীষণভাবে দূরত্বের সঙ্গে, ফ্রন্টিয়ারের সঙ্গে, নতুনের সঙ্গে জড়িয়ে আছে, একটি পার্টিকুলার উপাদানকে, ন্যারেটিভ উপাদানকে আমরা মেটাফরিক্যালি এবং মেটেরিয়ালি কনসিডার করি, সেটা হলো রেলওয়ে। সেই মেয়েটির কথা মনে পড়ে যে জ্বর ক্লিষ্ট অবস্থায়, ভীষণভাবে জ্বর, গায়ে অসুখ করেছে, সে তার ভাইকে বলছে যে এবার সেরে উঠলে একবার রেলগাড়ি দেখতে যাবে। তো এই রেলগাড়ি তো শুধু রেলগাড়ি নয়, সেই 7 সমুদ্র 13 নদীর পার হয়ে সেই সুদূর ব্রিটেন থেকে একদল মানুষ এত কাণ্ড করে আমাদের দেশে চলে এলো, তারপর সাম্রাজ্য স্থাপন করলো, তারপর এত বড় একটা দেশ, তার এত রকমের ভাঙা, এত ধরনের সংস্কৃতি, ধর্ম, এত ধরনের বিশ্বাস, সেই দেশকে এমুড়ো থেকে ওমুড়ো পর্যন্ত ওই রেল পাতে জুড়ে ফেললো। সেটা তো আসলে ক্ষমতার বয়ান, সাম্রাজ্যের বয়ান, কিন্তু অপু আর দুর্গার কাছে সেই ক্ষমতার বয়ান, সেই সাম্রাজ্যের বয়ান, তার যে মূল মাধ্যম ওই রেলগাড়ি, ওই রেলের পাত, আমি সেখানটা খানিকটা পড়বো। এই রেলের পাত আসলে দূরত্বের পরিচয়, অনেক দূরের কোথাও যাওয়া তাদের মধ্যে দুর্গার যে প্রকৃতির প্রতি অসম্ভব ভাবে, দুর্গার যে প্রকৃতির প্রতি অসম্ভব ভাবে একটা আকর্ষণ, এবং অপুর যে বিল্লু শ্রমা, তার যে দূরত্বের প্রতি প্রতি মুহূর্তে একটা অসম্ভব আকর্ষণ, সেই আকর্ষণ খানিকটা ধরে রেখেছে ওই রেলগাড়ি। এবারে যদি পাশাপাশি এই দুটোকে রাখি, সেটা হলো অপু আর দুর্গা রেলগাড়ি দেখতে গিয়েছিল। আমি পথের পাঁচালীর বদলে তার যেটা ছোট ভার্সন, সেটা যে কোনো কারণেই হোক পাঠক হিসাবে আমার খুব প্রিয়, সেটা হলো আমাটির ভেটু, ছোটদের জন্য যেটা লেখা। তো সেই আমাটির ভেটু থেকে যদি পড়ি, প্রথম তাহারা একটুখানি এদিক ওদিক চাহিয়া দেখিল, কেহ তাহাদিগকে লক্ষ্য করিতেছে কিনা। পরে পাকা রাস্তা হইতে নামিয়া পড়িয়া দুপুর রোদে ভাই বোন মাঠ বিল জলা ভাঙিয়া সোজা দক্ষিণ মুখে ছুটিল, দৌড় দৌড় দৌড়। পরে যাহা হইল তাহা সুবিধাজনক নয়। খানিক দূরে গিয়া একটা বড় জলা পড়িল একেবারে সামনে, হোগলা আর শোলা গাছে ভরা। এইখানে আসিয়া তাহারা পথ হারাইয়া ফেলিল। কোন গ্রামও চোখে পড়ে না, সামনে ও দুপাশে কেবল ধান ক্ষেত, জলা আর বেত ঝোপ। ঘন বেত বনের ভিতর দিয়ে যাওয়া যায় না, পাকে পা পুতিয়া যায়। শেষে রৌদ্র এমন বাড়িয়া উঠিল, শীতকালেও তাদের গা দিয়া ঝাম ঝরিতে লাগিল। দিদির পরনের কাপড় কাঁটায় নানা স্থানে ছিড়িয়া গেল। তাহার নিজের পায়ের তলা হইতে 2-3 বার কাঁটা টানিয়া টানিয়া বাহির করিতে হইল। শেষে রেল রাস্তা দূরের কথা, বাড়ি ফিরাই মুশকিল হইয়া পড়িল।
অনেক দূরে আসিয়া পড়িয়াছে, পাকা রাস্তাও আর দেখা যায় না। জলা ভাঙিয়া ধান ক্ষেত পার হইয়া যখন তাহারা বহু কষ্টে আবার পাকা রাস্তায় আসিয়া উঠিল, তখন দুপুর ঘুরিয়া গিয়াছে। বাড়ি আসিয়া দিদিরা ভাইয়ের জন্য যেটা করে, আসিয়া তাহার দিদি ঝুড়ি ঝুড়ি মিথ্যা কথা বলিয়া তবে নিজের ও তাহার পিঠ বাঁচাইল। এই যে রেলগাড়ি দেখতে যাবার ঝোঁক, এর পাশাপাশি যদি আমরা এই তথ্যটাকে একটু মনে করে নিই যে সুদূর ইংল্যান্ড হইতে, সুদূর বিলেত হইতে সমুদ্র এবং মহাদেশ পার হয়ে ভারতবর্ষে পৌঁছানো যায়। ভারতবর্ষে পৌঁছে ভারতের এ মাথা থেকে ও মাথা ওই রেল পাতে জুড়ে নেওয়া যায়। অথচ মেয়ে মারা গেছে নিশ্চিন্দিপুরে, হরিহর বসে আছে গোড়াই কৃষ্ণনগরে, গোয়ারি কৃষ্ণনগরে। তার কাছে এই সামান্য দূরত্বের মধ্যে মেয়ে মারা গেছে এই খবরটা বাবার কাছে পৌঁছায় না। এই তো ক্ষমতার আখ্যান। এখান থেকে সে 2 মাস ওই গোয়ারি কৃষ্ণনগরে কাটিয়ে হরিহর বাড়ি ফেরে। বাড়ি ফিরে তবে সে দুর্গার মৃত্যু সংবাদ পায়। একদিকে একটা মস্ত বড় ফাঁক, আর আরেকদিকে ক্রমাগত দূরত্বকে জুড়ে নেওয়া। আর এই দূরত্বকে জুড়ে নেওয়া কার জন্য? নিশ্চিতভাবেই ক্ষমতার প্রফিটের জন্য, সাম্রাজ্যের বিস্তারের জন্য। আর তারই বিপরীতে, তারই মধ্যখানে সেই পরিসরের বাইরে রচিত হয় অপু আর দুর্গার রেলগাড়ি দেখতে চাওয়ার আকাঙ্ক্ষা, রেলপথকে দেখতে চাওয়ার আকাঙ্ক্ষা, দূরত্বকে কাছে পাওয়ার আকাঙ্ক্ষা। এই যে একটা আখ্যানের মধ্যে থেকে আর একটা আখ্যান তৈরি হচ্ছে। দ্বিতীয় আখ্যানটা যদি আমরা বলি দেরিদার ভাষার, খানিকটা ইফেস্ট, খানিকটা ইফেসেবল, তাহলে মডার্ন টেক্সটের আমরা সেই জায়গাগুলোকে ধরবার চেষ্টা করছি, যে জায়গাগুলো যে ইফেস্ট বা ইফেসেবল হয়ে ক্ষমতার পরিমাপের বাইরে কোথাও যেন রয়ে গেছে। অপু ও দুর্গার আখ্যান, অপু ও দুর্গার কথা, তাদের তেল বোধহয় সেরকম ভাবেই রয়ে যায়। এইরকমই আরেকটি গল্পের কথা বিভূতিভূষণ বলেছেন, অনেকটা সময় হয়ে গেল। সেই গল্পটি ছোট্ট করে বলি, আমার খুব প্রিয় গল্প, সেটা হলো পুঁই মাছা। এই পুঁই মাছা গল্পে একটি মেয়ের কথা বলা হয়েছে। সে মেয়েটি খুব খেতে ভালোবাসে, খেতে ভালোবাসে, গরিব ঘরের মেয়ে, কাজেই সে তো একটা উৎপাত বটেই। সেও আরো 2 বোনের দিদি, বড় দিদি, এবং তার একটু ওই প্রগলভ স্বভাবের জন্য তার একটু ওই বাড়তি খিদের জন্য তার বিয়ে হয় না। শেষ অবধি তার থেকে অনেক বয়স্ক একজন মানুষের সঙ্গে তার বিয়ে ঠিক হয়, এবং যথারীতি তার বাবা তার শ্বশুর বাড়ির যে সমস্ত দাবি দেওয়া সেগুলো মেটাতে পারে না, এবং মেয়েটির শ্বশুর বাড়ি গিয়ে পক্স হয়। পক্স হওয়ার পরে সে মারা যায়, এবং শ্বশুর বাড়ি যথারীতি তার দায়িত্ব পালন করে 2টি জায়গাতে। একটি হলো মেয়েটিকে একজন দূর আত্মীয়র বাড়িতে ফেলে রেখে এসে, এবং দ্বিতীয় হলো তার গায়ের যা কিছু গয়নাপত্র সেগুলোকে তুলে নিই। এই যে রচনা, এই যে গল্প পুঁই মাছা, সেই পুঁই মাছা গল্পের জাস্ট 2টো জায়গাতে আমি একটু আলোকপাত করতে চাইছি সংক্ষেপে। বাড়ি বাইর হইয়া আমলকি তলায় বেয়ারাদের সুবিধা করিয়া লইবার জন্য বরের পালকি একবার নামাইল। অন্নপূর্ণা মানে মেয়েটির মা চাহিয়া দেখিলেন বেড়ার ধারে নীল রঙের মেদি ফুলের গুচ্ছ ফুল যেখানে নত হইয়া আছে, সেনটির কম দামের বালুচরের রাঙা চেলি আঁচলখানা পালকির বাহির হইয়া সেখানে লুটাইতেছে।
তার এই অত্যন্ত অগোছালো, নিতান্ত নিরীহ এবং অধিক মাত্রায় ভোজনপটু মেয়েটিকে পরের ঘরে অপরিচিতের মহলে পাঠাইতে তাহার বুক উদ্বেল হইয়া উঠিয়াছিল। সেনটিতে কি অপরে ঠিক বুঝিবে? এই যে প্রশ্ন, এই প্রশ্নের পাশাপাশি আমি ওই ছোট্ট ছবিটা, ওই রূপকল্পটার দিকে আরেকবার মনে করিয়ে দিতে চাইছি। খেন্তির কম দামের বালিচরের রাঙা চেলির আঁচলখানা পালকির বাহির হইয়া সেখানে লুকাইবে। এই যাহা কিছু বাহির হইয়া লুকায়, এই খেন্তি একবার খুব শখ করে আবর্জনার মধ্যে থেকে একটি পুঁই মাছা আর একটি পুঁই ডাল তুলে নিয়ে এসেছিল। অনেকগুলি পুঁই ডাল তুলে নিয়ে এসেছিল এবং তার বাবার প্রশ্রয়ে লুকিয়ে বাড়িতে ঢোকার সময় মায়ের চোখে পড়ে যায় এবং মা চূড়ান্ত চিৎকার চেঁচামেচি করেন এবং বলেন যে ওই ডালগুলি এখনই আবর্জনা থেকে তুলে এনেছিস, এখনই ওগুলো ফেলে দিয়ে আয়, না হলে তোর কপালে দুঃখ হয়। তো সে ভয়ে ভয়ে সেগুলো ফেলেও দেয়। ফেলে দেওয়ার পরে 2-3টে ডাল অসাবধানতায় ওখানে পড়ে থাকে। তারপর মায়ের কি মনে হয়, মেয়ের করুণ মুখ দেখে একটু খেতে ভালোবাসে পুঁই শাক, সেই কারণে সে মা ওই পুঁই ডালগুলিকে তুলে এনে একটা চচ্চড়ি বানায় এবং খেন্তিকে খেতে দেয়। তার মধ্যে একটি ডাল নিয়ে গিয়ে খেন্তি বাড়ির একটি পাশে বসিয়ে দেয়। এরপরে খেন্তি মারা গেছে। তার বাবা খবরটাকে রিপোর্ট করছে আরেকজন প্রতিবেশীর কাছে, অনেকটা এইরকম ভাবে। তারপর ফাল্গুন মাসেই তার বসন্ত হলো। এমন চামার, বসন্ত গায়ে বেরুতে তালায় আমার এক দূর সম্পর্কের বোন আছে, একবার কালীঘাটে পুজো দিতে এসে তার খোঁজ পেয়েছিল, তারই ওখানে ফেলে রেখে এলো। আমায় না একটা সংবাদ, না কিছু। তারা আমায় সংবাদ দেয়, তা আমি গিয়ে দেখতে পাইনি। না, এমনি চামার গয়না গুলো অসুখ অবস্থাতেই গাছ থেকে তুলে নিয়ে তবে তালায় পাঠিয়ে। তারপর বাবা চুপ করে যাচ্ছে, তারপর বলছে, যা, না চলো যাওয়া যাক, বেলা গেল, চার কি ঠিক করলে, মাছে মাছ ধরতে যাবে, পিঁপড়ে টোপে মুড়ি চার তো সুবিধে হবে না। মডার্নিস্ট এস্থেটিক্স ঠিক আমাদের এই জায়গাটাতে এনে দাঁড় করিয়ে দেয়, যেখানে রিপ্রেজেন্টেশনাল ন্যারেটিভ আর কথা খুঁজে পায় না। কথা খুঁজে পায় না বলে অন্য একটা ভাষা, রিপ্রেজেন্টেশনাল ন্যারেটিভ কিন্তু এখানেই সীমা নয়। এখানে রিপ্রেজেন্টেশনাল ন্যারেটিভে রিপ্রেজেন্টেশনাল ল্যাঙ্গুয়েজের ভাষা শেষ হতে পারে, কিন্তু এই ভাষার মধ্যে থেকে আরেকটা ভাষা উঠে আসে। তারপরেই রাত্রে অনেকক্ষণ কাটিয়া গেল। জ্যোৎস্নার আলোয় বাড়ির পিছনের বনে অনেকক্ষণ ধরিয়া একটি কাঠঠোকরা পাখি ঠকর ঠকর শব্দ করিতেছে। তাহার স্বরটাও যেন ক্রমে তন্দ্রালু হইয়া পড়িতেছে। দুই বনে কলার পাতা চিরিতে চিরিতে পুঁটি অন্যমনস্ক ভাবে হঠাৎ বলিয়া উঠিল, দিদি বড় ভালোবাসত। তিনজনই খানিকক্ষণ নির্বাক হইয়া বসিয়া রইল। তারপরেই তাহাদের তিনজনেরই দৃষ্টি কেমন করিয়া আপনা আপনি এমনি এমনি উঠানের এক কোণে আবদ্ধ হইয়া পড়িল, যেখানে বাড়ির সেই লোভী মেয়েটির লোভের স্মৃতির পাতায় পাতায় শিরায় শিরায় জড়াইয়া তাহার কত সাধ্যের নিজের হাতের পোতা পুঁই গাছটির মাচা জুড়িয়া বাড়িয়া উঠিয়াছে। বর্ষার জল ও কার্তিক মাসের শিশির লইয়া কচি কচি সবুজ জগাগুলি মাচাতে সব ধরে নাই, মাচা হইতে বাহির হইয়া ঝুলিতেছে সুস্পষ্ট নধ ক্রমবর্ধমান জীবনের লাবণ্যে ভরপুর একটা ভবিষ্যৎ তৈরি হচ্ছে খেন্তির রেখে যাওয়া ওই পুঁই ডালে। সেই পুঁই ডাল মানুষের সন্তান তো শুধুমাত্র ওই শিশিরের জলে আর বর্ষার জলে আর কার্তিক মাসের শিশিরে বেড়ে ওঠে না, কিন্তু ওই পুঁই ডাল হয়তো একটা ভবিষ্যতের কথা বলে, হয়তো ওই কথা হারিয়ে যাওয়ার মধ্যে থেকে আরেকটা কথা, আরেকটা ভাষা তৈরি হয়ে যায়। এই হয়তোটা
আমাদের মডার্নিস্ট এস্থেটিক্স এর পাঠে খুব গুরুত্বপূর্ণ। এই হয়তো পুরনোকে, যেটা আমরা ছেড়ে এসেছি এবং যেটা আসবে, এই দুটোকে কোথাও একটা জুড়ে দেয়। পলিটিক্স অফ ফ্রেন্ডশিপে যা ডেরিডা বলছেন, for to love friendship, it is not enough to know how to bear the other in knowing. One must love the future. And there is no more just category for the future than that of the perhaps. Just such a thought conjoins friendship, the future, the perhaps to open on to the coming of what comes. এইখানেই আজকে আমার ছোট্ট প্রশ্নটা, আর আমি 5-7 মিনিট নেব, সেটা হলো পাঠক হিসাবে, মডার্নিস্ট লিটারেচারের পাঠক হিসাবে আমরা কি লিটারেচারের দিকেও সেই হাতটা বাড়িয়ে দিতে পারি না, যেখানে আমাদের লিটারেচার এই পাঠ ভেঙে পুরনোকে খুঁজে পাওয়া এবং সামনের হয়তোর দিকে আমাদের বিভাট করতে খানিকটা হলেও এগিয়ে দেবে, যার মধ্যে থেকে একটা ফ্রেন্ডশিপ গড়ে উঠবে, যেটা ক্ষমতা পরিসরের বাইরে। এই পারহ্যাপসের জায়গাটা আমি খুব জোর দেবার কথা আজকে বলতে চাইছি। এবং এই পারহ্যাপসের মধ্যেই বোধহয় মডার্নিস্ট এস্থেটিক্স এর ওই মোবিলিটি অ্যাক্রস দ্য ফ্রন্টিয়ার্স, সেই ব্যাপারটা আছে। ক্ষমতা তো অনেকটা এইরকম। ক্যাথরিন ম্যানসফিল্ডের ওই গল্পটা আমরা সকলেই পড়েছি, ফ্লাই বলে যে গল্পটা, সেখানে একজন বস, তার চরিত্রটার নামই বস, যার ছেলে যুদ্ধে গিয়ে মারা গেছিল। তো সেই বস তার সমস্ত জীবনটা গড়ে তুলেছিল, তার সমস্ত ব্যবসা পত্র কোম্পানি গড়ে তুলেছিল যে ছেলে তার দায়িত্ব নেবে বলে, কিন্তু ছেলে যুদ্ধে গিয়ে মারা যায়। তো গল্পে বসের সঙ্গে তার বন্ধুর একজনের কথা হচ্ছে, এবং সেখানে বস তার খুব একটা ক্লোজি এবং কমফোর্টেবল একটা অফিস রুমে বসে আছে এবং ভীষণ প্রাউডলি বসে আছে, এবং বন্ধুর ওপরে একটা সেই বন্ধু অপেক্ষাকৃত কম বয়সী হয়েও এর মধ্যে দুর্বল হয়ে পড়েছে, নির্ভরশীল এবং অতখানি প্রতিষ্ঠিত নয়, কাজে তার ওপরে একটা ভীষণ রকমের ক্ষমতা, একটা অনুভব করতে ভীষণভাবে ভালো লাগছে তার। সেই সময় তার বন্ধু মনে করিয়ে দেয় যে ওয়ার মেমোরিয়াল, যেখানে সোলজারদের গ্রেভিয়ার্ড আছে, সেখানে তার মেয়েরা গিয়েছিল এবং সেখানে তারা, তার ছেলে এবং ওই বসের ছেলে গ্রেভিয়ার্ড দেখে এসেছে, এবং সে বলছে এর থেকে বেশি সম্মান আরো আমাদের ছেলেরা কি আশা করতে পারে। গল্পটা শেষ হচ্ছে, গল্পটার নাম ফ্লাই, গল্পটা শেষ হচ্ছে এরকম ভাবে যে একটি মাছি যে করে হোক ওই বন্ধু চলে যাওয়ার পরে বসের সামনে একটা কালির দোয়াতের মধ্যে পড়ে যায়। বস সেই মাছিটাকে তুলে নিয়ে এসে একটা ব্লটিং পেপারের মধ্যে রাখে, এবং কালিটা আস্তে আস্তে যখনই শুকিয়ে যাচ্ছে তখনই ওই মাছিটা খুব কষ্ট করে একটু একটু করে তার ডানা এবং একটা একটা করে পা তুলে একটু একটু করে প্রথমে সামনের দুটো পা আস্তে আস্তে করে তুলে সেগুলোর মধ্যে দিয়ে কালিটা ঝেড়ে ফেলছে, এবং তারপরে আস্তে আস্তে করে পা দুটো গিয়ে তার ডানা দুটোকে পরিষ্কার করছে। তারপরে আবার যখন সে উঠতে যাচ্ছে তখন বস বলছে যে তুমি উঠে এসো। এবং সেই সময় সে আবার যেই সে উঠতে যাচ্ছে সে আবার একটা কালি ড্রপারে করে তার উপরে ফেলে দিচ্ছে, এবং ড্রপারে করে ফেলে দেওয়ার পরে আবার যখনই ওই কালিটা শুকিয়ে যাচ্ছে মাছিটা আবার উঠতে চাইছে। এরকম ভাবে 2-3বারের পরে আর মাছিটা উঠতে পারলো না, সে মারা গেল। ক্ষমতা এই বসের সাইকোলজি নিয়ে অজস্র ইন্টারপ্রিটেশন আছে। পারহ্যাপস দিস স্টোরি ইজ ওয়ান অফ দ্য মোস্ট ডিসকাস স্টোরিজ ইন ইংলিশ ক্যানন। কিন্তু এই মাছিটার যে উঠতে পারার চেষ্টাটা, সেই চেষ্টাটা বসের কাছে নিশ্চয়ই তার ছেলের যে স্মৃতি তার সঙ্গে জড়িয়ে, কিন্তু তার বাইরে এই চেষ্টাটা, এই হয়তো আমি উড়ে বেরিয়ে যেতে পারবো,
এই ইঙ্গিতটাও কিন্তু গল্পটা কোথাও দিয়েছে। গ্রাহাম গ্রিনের আর একটা গল্পের কথা মনে পড়ে, সেটাও এরকম সংক্ষেপে বলতে গেলে যে ওই রকমই আরেকজন বস, তার প্রচুর টাকা পয়সা, তো সে একজন মেয়েকে রেখেছিল এক্সপার্টাই। তার কাজ ছিল যে ওর হয়ে চার্চে গিয়ে প্রার্থনা করা, মানে একই চার্চে নয়, বিভিন্ন চার্চে গিয়ে প্রার্থনা করা, যাতে করে মানে বসের হয়ে সে প্রার্থনা করে। এবং একদিন সে জানতে পারলো যে ও প্রার্থনা করব বলে সে আসলে চার্চগুলোতে যায় না। একদিন একটা মন গড়া চার্চের কথা বললো এবং ওই বস সে ইন্টারোগেট করতে গিয়ে জানতে পারে সে মন গড়া একটা চার্চের কথা বলেছে, ওরকম কোনো গ্রাম নেই বা সেই গ্রামে কোনো চার্চ নেই। এবং সে তখন ওই মেয়েটিকে খুঁজতে বেরিয়েলো, গল্পটা শেষ হচ্ছে এরকম ভাবে, খুঁজতে বেরিয়ে গিয়ে সে ওই মেয়েটি যে একটা ছোট্ট বাড়িতে থাকে ভাড়া, সেই বাড়িতে গিয়ে পৌঁছালো এবং সেখানে গিয়ে সে আবিষ্কার করলো একটা জানালা, সেখানে মেয়েটি সঙ্গে আরেকজন দাঁড়িয়ে আছে। সে আসলে চার্চে না গিয়ে বাড়িতে তার সঙ্গে সময় কাটাচ্ছে। এবং বস যখন ফিরে আসছে, ভদ্রলোক যখন ফিরে আসছেন, তখন সে ভাবছে, গল্পটা শেষ হচ্ছে এরকম: If a friend could have seen Mr. Ferraro that evening mounting the steps of Montagu Square, he would have been surprised at the way he had aged. হঠাৎ করে তার বয়স বেড়ে গেল। It was almost as though he had assumed during the long afternoon, those 36,892 days he had thought to have saved during the last years from purgatory. The curtains were drawn, the lights were on, and no doubt Father dews were pouring out the first of his evening whisper. In the other wing, Mr. Ferraro did not ring the bell, but let himself quietly in. হঠাৎ করে লোকটার বয়স বেড়ে গেল, লোকটার সমস্ত কনফিডেন্স চলে গেল। এই যে কথা না শুনে ক্ষমতার পরিসরের বাইরে একটা অন্য পরিসর তৈরি করে দেওয়া, এই যে ইঙ্গিতগুলো মডার্নিস্ট ন্যারেটিভের মধ্যে রয়েছে। আমি যে গল্পটা দিয়ে শেষ করতে চাই সেটা হলো আশাপূর্ণা দেবীর সীমারেখার সীমা। এই গল্পটা একটা বাংলা ক্লাসিক, অনেকেরই আমাদের পড়া। তো গল্পটাতে একটি বিয়ে বাড়ির কথা বলা হয়েছে। বিয়ে বাড়িতে প্রচুর আমোদ আহ্লাদ হচ্ছে। বাড়ির যিনি কন্যাপক্ষ, বাড়ির যিনি সবচেয়ে বড় মানুষ, তার মেয়ের বিয়ে। তো সেই তারই বোন, তার সাথে ঘটনাক্রমে একজন পাগলের বিয়ে হয়। সেই বোন তার হাজবেন্ডকে নিয়ে, অর্থাৎ এই ভদ্রলোকের ভগ্নিপতি এবং বোন, ওই বাড়ির ছাদে আশ্রয় হিসাবে থাকে, আশ্রিত হিসাবে থাকে। তো বিয়ে বাড়িতে খাওয়া দাওয়া সমস্ত আচার অনুষ্ঠান হচ্ছে, কিন্তু বোনকে খুঁজে পাওয়া যাচ্ছে না। অথচ বোন এই বিয়ে বাড়ির প্রথম দিকটাতে ভীষণ ভাবে অংশ নিয়েছিল, সমস্ত কাজে এগিয়েছিল। কিন্তু হঠাৎ করে দেখা যাচ্ছে যে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। শুধু নয়, সবাই খেতে বসেছে, স্বাভাবিকভাবেই আত্মীয় স্বজনদের প্রশ্ন উঠছে যে ও কোথায় গেল। তো তাকে সবাই ওই চিলেকোঠার ঘরে, একটা ছোট্ট ঘরে সে হাজবেন্ড নিয়ে থাকে, তার কাছে সবাই গিয়ে বলছে খাবি আর, তখন সে একটাই উত্তর দিচ্ছে, না আমি খেতে যাব না, এবং ও যাবে না খেতে। শেষ অবধি তার যে দাদা, যে মূল হোস্ট, সে অবধি গিয়ে বলেছে যে তুই একটা অসভ্যতা করছিস, ঠিক আছে, সবার সামনে আমাদের মুখ করছে, তুই দয়া করে খেতে আয়। তাকেও সে কিন্তু দরজার আড়াল পিছন থেকেই ফিরিয়ে দিচ্ছে। এখন এই মুহূর্তে আমরা জানতে পারছি একটা ঘটনা ঘটেছিল। ঘটনাটা কিছুই নয়, যারা বাড়ির কর্ত্রী এবং বাড়ির লোক, তাদের কাছে ঘটনাটা কিছুই নয়। সেটা হলো ওই যে পাগল ওই বোনের যে স্বামী, সে বিয়ে বাড়ির শুরুতে এসে হঠাৎ করে যে এখানে রান্না বান্না হচ্ছিল সেখান থেকে কিছু লুচি মিষ্টি নিয়ে খেতে বসে যায় সবার মাঝে। সেটা অত্যন্ত দৃষ্টিকটু লাগায় যিনি মেয়ের বাবা, তিনি
ঘাড় ধাক্কা দিয়ে ওকে ছিলে ফেলে দেন, এবং ছিলে ফেলে দেওয়ার পরে তিনি আশা করেছিলেন পাগল ছাগল মানুষ, এইটুকু ট্রিটমেন্টে তার কিছু হবে না, সে হয়তো উঠে গিয়ে হয়তো আবার খেতে চাইবে বা কোথাও লুকিয়ে পড়বে। তা সে উঠে গিয়ে ওই চিলেকোঠার ঘরে চলে যায়, এবং বাকিদের ব্যাখ্যা হলো যে এই রকম একটা ঘটনা ঘটালে ও একটা পাগল মানুষ, তাকে নিয়ে এত বাড়াবাড়ি কি আছে, এত সেন্টিমেন্টারি কি আছে যে খেতে আসছেন। তো গল্পটা শেষ হচ্ছে এরকম ভাবে যে ওই মেয়েটির একজন পুরনো বন্ধু ছিল, যার সাথে মেয়েটি বিয়ে দেওয়া হয়নি, তার বদলে এই পাগল ছেলেটির সাথে বিয়ে দেওয়া হয়। সেই পুরনো বন্ধুও প্রতিবেশী বন্ধু, সেও বিয়ে বাড়িতে এসেছে এবং নানা কাজকর্মে অংশ নিয়েছে। সে খানিকটা লজ্জার মাথা খেয়েই মেয়েটিকে ডাকতে যায়, এবং ডাকতে গিয়ে সে বলে যে তুমি এতখানি রিজিড হয়ে পড়লে কেন, এতখানি নোয়ার তুমি করছো কেন, বুঝতে পারছি একটা খারাপ ঘটনা ঘটেছে, কিন্তু তুমি তো তোমার সাথে তোমার হাজবেন্ডকেও খেতে দিচ্ছ না, তা তোমরা চলো খেয়ে নাও, এটা একটা শুধু শুধু অশান্তি তৈরি হচ্ছে। তার উত্তরে সে বলছে, না আমি তো খাবোই না, আর আমার থেকেও ওর খাবার প্রশ্ন নেই। তখন সে বলছে, কেন তুমি এই ধরনের কথা বলছো? তখন সে আবিষ্কার করছে যে ওই পাগল যে ভদ্রলোক, যার মেন্টালি চ্যালেঞ্জ, যাকে কোট আনকোট পাগল বলে চিহ্নিত করা হয়েছে গল্পে, সে ওই রকম ভাবে অপমানিত হয়ে বাড়ির চিলেকোঠায় গিয়ে নিজের মাথায় বারবার ঠুকে মারা যায়। এবং মেয়েটি কিন্তু এই বিয়ে বাড়ির সারা ঘটনাতে, এই ঘটনাটি তার বাড়ির লোকজনকে একবারও জানতে দেয়নি, এবং জানতে দেবে না বলেই সে এতক্ষণ ওই ভক্তির মধ্যে, ওই চেনা জানা তার যে আইডেন্টিটি, তার বাইরে একটা অসম্ভব যেটা অন্যদের কাছে অসভ্যতা মনে হচ্ছে, সেই রকম একটা অনুষ্ঠান বাড়িতে সেই রকম একটা পরিচয় গড়ে তুলে দরজা বন্ধ করে বসেছিল। হ্যাঁ, দরজাটা বন্ধ না করে আর পারছে না ছবি। সতীনাথের কথাটাই এখন ঠিক মনে হচ্ছে, ও সবকিছুরই মাত্রা থাকা উচিত। কয়েক ঘন্টা পরে এই ঠান্ডা ঠান্ডা অন্ধকারটাও মধ্যে ডুবে থাকতে পেলে আবার ছবির শক্তি সংগ্রহ করতে পারবে, আবার কাল সকালে স্বাভাবিক ছন্দে নিচে নেমে গিয়ে সহজ গলায় বলতে পারবে, কাল বিয়ের গোলমালের মধ্যে তোমাদের আর ব্যস্ত করিনি, কিন্তু আর বোধহয় না করলে চলবে না, এসো দেখো একবার যা করবার তোমাদেরই তো করতে হবে। শেষ অব্দি হয়তো ক্ষমতার আখ্যানটায় কথা বলে, কিন্তু তার মধ্যে কোথাও একটা চিলেকোঠা, কোথাও একটা না এসে থেকে যাওয়ার জায়গা, কোথাও একটা মাত্রার বাইরে, সীমারেখার বাইরে নতুন পরিসর তৈরি হয়। সেই পরিসর আজকের পৃথিবীতে যখন আবার ডেরিডার কথাই আমি বলছি, অন্য কোনো পোস্ট স্ট্রাকচারালিস্ট অ্যানালিস্টের জায়গাতে গেলাম না, আজকের দিনে যেটা আজকে আমরা এই ধরনের আলোচনাতেও বোধহয় প্র্যাকটিস করছি, একটা এলিয়েন্স গড়ে তুলতে, একটা ফ্রেন্ডশিপ গড়ে তুলতে, ফ্রেন্ডশিপ অ্যাক্রস দ্য বর্ডার, যেখানে আমার অভিজ্ঞতা এবং অন্যের অভিজ্ঞতা দুটো একে অপরের পরিপূরক হয়ে একটা নতুন পারসেপশন গড়ে তুলবে। That mobility across the frontier, the aliens of a rejoining without conjoined mate, without organization, without party, without nation, without state, without property, সেইটা গড়ে তুলতে সাহায্য করবে। নমস্কার সকলকে, এতখানি ধৈর্য ধরে আমার কথা শুনবার জন্য। অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে এত অপূর্ব একটা বক্তৃতা রাখার জন্য। আজ সত্যি পাঠ ভেঙে পাঠ করলাম আমরা, অনেক চেনা টেক্সটের অজানা পাঠগুলো আজকে ভাঙা হলো, আর পোস্ট মডার্নিজম আর স্ট্রাকচারালিজমের তো বিয়ন্ড গিয়ে আমরা অনেক কিছু শিখলাম। আশা করি আমাদের দর্শকদেরও খুব পছন্দ হয়েছে।
আমাদের কোয়েশ্চেন্স কিছু চ্যাট বক্সে এসেছে স্যার, আপনিও দেখতে পারেন চ্যাট বক্সে। আমি একটা একটা বলে দিলে ভালো হয়, তার কারণ আমার এই, মানে টেকনিক্যাল আমার মাঝখানে প্রায় 10 মিনিট চলে গেল আমি কাজে। আমি পড়ে দিচ্ছি। অরূপ পণ্ডিত বলছেন, অসংখ্য ধন্যবাদ স্যার। অনেক ক্ষেত্রে আমরা দেখতে পাই ক্ষমতার বাইরে দাঁড়িয়ে সাহসী কিছু পদক্ষেপ নিতে মানুষ পিছিয়ে আসেন। সেক্ষেত্রে ইচ্ছে থাকলেও হয় তার সাহস বা সামর্থ্য, যাই বলি না কেন, কোনোটাই থাকে না। উদাহরণ হিসাবে সমরেশ বসুর টানাপোড়েন উপন্যাসের দিকে যদি তাকাই, সেখানে উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র শিল্পী সত্তা থাকা সত্ত্বেও মহাজনের নিষেধ উপেক্ষা করে বালুচরি বোনার সাহস পান না। এই বিষয়ে যদি কিছু বলেন। হ্যাঁ, ভীষণ ভাবে আরেকটি অন্য টেক্সটকে নিয়ে আসার জন্য আমার ধন্যবাদ এবং এই অবজারভেশনটার জন্য। সেখানে হলো ক্ষমতাকে প্রশ্ন করা একটা সাহসের ব্যাপার, কিন্তু আরেকটা জিনিসও আমি ধরবার চেষ্টা করলাম, সেটা হলো ক্ষমতা তো এরকম টেকনিক্যাল ব্যাপার, ওই কখন সাথ দেবে কখন সাথ দেবে না, তার প্রয়োজনে সাথ দেবে, তার প্রয়োজন ফুরালে সে সাথ দেবে না। যে জায়গাটা আমি বলবার চেষ্টা করলাম, আমার এইখানে একটা প্রশ্ন আছে। বিভূতিভূষণ কি সত্যি ভেবেছিলেন যে হরিহরকে যখন তিনি 2 মাসের ওপরে ওই গোয়ারি কৃষ্ণনগরে বসিয়ে রাখছেন, যে সেখানে তিনি ক্ষমতার আস্থানকে প্রশ্ন করছেন? ক্ষমতার মধ্যেই এমন ছিদ্র রয়ে যায়, এমন এমন ছিদ্র রয়ে যায় যে চিত্রগুলো আজকের পৃথিবীতে আজকের ভীষণ ক্ষমতার মধ্যেই এমন এমন ছিদ্র রয়ে যায় যে প্রশ্নগুলো কিন্তু একটু ফুটিয়ে পড়লে, পাঠ ভাঙলে নিশ্চিত বেরিয়ে আসে। এবং আমরা তাই চাই ক্ষমতা ভেঙে, যদি এই যে আমরা চেষ্টা করছি একজনের সঙ্গে একজনকে ছোঁবা, এই যে আদান প্রদানের চেষ্টা করছি, এইগুলোর মধ্যে থেকেই কিন্তু বোঝা যে সঞ্চয়টা সম্ভব। ইতিহাসের কথাটা বলে এবং মানুষ বলে, মানুষের উৎপাদন ক্ষমতা বলে, মানুষের শৈল্পিক দিক বলে, মানুষের ইনভেন্টিভ দিক বলে। কাজে এই ইনভেন্টিভ দিক জয়ী বলে আমাদের বিশ্বাস আছে। আজকের আলোচনা সভা এই যে উদ্যোগ ক্যালকাটা কোম্পানি করছে, সেই উদ্যোগে কিন্তু আমার বিশ্বাস জোরালো। স্যার, আর একটা প্রশ্ন আমরা পেয়েছি আরাত্রিকা গাঙ্গুলি, যিনি আমাদের একজন ফাউন্ডার মেম্বার। তার প্রশ্ন হলো যে মডার্নিস্ট টেল হয়ে উঠতে গেলে কি কি ক্যারেক্টারিস্টিক এন্ড থিমস থাকা প্রয়োজন? এটা যদি ছোট্ট করে বলতে গেলে, মডার্নিজমকে তো নানাভাবে পড়া হয়েছে, এখন মডার্নিজম বলা হয়েছে। এবং খুব পরিষ্কার ভাবে আমরা মডার্নিজম যেটা পড়ি সেটা হলো, মানে আমরা যেটা ইউনিভার্সিটিতে পড়তে অভ্যস্ত, যেটা আমি প্রথমেই বলেছিলাম যে মডার্নিস্টরা আমাদের ক্যাননটা তৈরি করে দিয়েছে এবং সেই ক্যাননটা তাদের প্রয়োজন মাফিক করে দিয়েছে। এখন সেখানে সেই ক্যাননে একটা নির্দিষ্ট সময়সীমা তারা বেঁধে দিয়েছে, সেটাকেই আমরা মডার্নিস্ট বলে ধরে নিয়েছি। কিন্তু তার সঙ্গে যদি আমরা যে বাংলা বিভূতিভূষণের কথা বললাম, তারাশঙ্করের কথা বললাম, বা প্রেমেন্দ্র মিত্রের কথা বললাম, আমরা যদি বাংলা মডার্নিজমকে ধরি, তার সঙ্গে তো ইউরোপীয় মডার্নিজম মিলবে না। আজকে মডার্নিজমের ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন। তো মডার্নিজম বলতে আমার কাছে অন্তত ছাত্র হিসাবে যে সংজ্ঞা বা আসলে করার চেষ্টা, সেই প্রশ্ন করার চেষ্টা, এবং প্রশ্ন করার পাশাপাশি নিজের যে ভীষণটা ভীষণভাবে গুরুত্বপূর্ণ, তাকে মানসিকতা, সেটাই বোঝানো। অনেক ধন্যবাদ স্যার। স্যার, নেটওয়ার্কটা একটু প্রবলেম করছে, আপনি যদি ক্যামেরাটা অফ করে বলেন তাহলে আওয়াজটা হয়তো ঠিকঠাক শোনা যাবে। ঠিক আছে। অনেক আমরা অ্যাপ্রিসিয়েশন পেয়েছি আমাদের পার্টিসিপেন্টস এর কাছে। অরূপ পণ্ডিতের আরেকটি প্রশ্ন আছে, আমি ওটা নিয়ে নিচ্ছি। ইউরোপীয় শিল্প বিপ্লব ভারতীয় শিল্পকে দখল করেছে তার নিজ ক্ষমতায়। শক্তিশালী অসংখ্য ভাষাও একইভাবে তার ক্ষমতার প্রাবল্যে কম শক্তিশালী ভাষাকে গ্রাস করে বিপদসীমার মুখোমুখি দাঁড় করিয়েছে বা নিঃশেষ করে দিচ্ছে অসংখ্য ভাষাকে।
তুলনায় বেশি শক্তিশালী ক্ষমতার সঙ্গে কম শক্তিশালী ক্ষমতার সহাবস্থান বা তাদের সম্পর্ক যাই বলি না কেন তা ঠিক কতটা গ্রহণযোগ্য, যা তুলনায় কম শক্তিশালীকে গ্রাস করে, অনেক ক্ষেত্রে বিলুপ্ত করে দেয়? একজন খুব টিপিক্যালি মডার্ন স্টুডেন্ট হিসাবে আমি বলবো যে ডায়ালগ বজায় রাখতে হবে। কারণ আজকে শুধুমাত্র ইউরোপীয় সাম্রাজ্যবাদ নয়, একটা সর্বগ্রাসী সাম্রাজ্যবাদ, এবং যেটাকে ওই এডওয়ার্ড সাইডের ফ্রেজ ব্যবহার করে বলতে হয় কালচারাল ইম্পেরিয়ালিজম, সেটা রাষ্ট্রের মধ্যে, রাষ্ট্রের বাইরে, এবং সেটা আলটিমেটলি ওয়েস্টার্ন ইম্পেরিয়ালিজমকেই সার্ভ করে নানাভাবে, খুব চালাকির সঙ্গে। সেটার দ্বারা আমরা ভীষণভাবে আক্রান্ত, এবং সেই আক্রমণের মুখোমুখি দাঁড়িয়ে যতটা বেশি করে আমরা এই লেভিনা বলেন, যেখান থেকে ফ্লোরিডা বা বলুন অনেক কিছু নিয়েছেন, যে আদারকে স্বীকার করে নেওয়া, এবং যত বেশি আদারকে স্বীকার করে নেওয়া। একটা ছোট্ট জিনিস বলি, সেটা হলো এটা বিজ্ঞান, সেটা হলো যে দুটো মানুষ যদি পাশাপাশি থাকে, আমার পাশেও যদি একটা মানুষ থাকে, তাহলে আমার অভিজ্ঞতা এবং তার অভিজ্ঞতা এক হতে পারে না, কারণ আমি একটা টাইম এবং স্পেসে বিলং করছি। ঠিক তেমনি ভাবে কালচারাল টাইম, কালচারাল স্পেসে বিলং করছি, সত্যি ওই টাইম আর স্পেসে বিলং করছি না, দ্যাট ক্যানট বি সেড, দ্যাট এক্সপেরিয়েন্স ক্যানট বি রিমেড। কাজে আমার অভিজ্ঞতার উপরে তাকে নির্ভর করতে হবে, পৃথিবীটাকে চিনতে হলে তার অভিজ্ঞতার উপরে আমাকে নির্ভর করতে হবে, এবং এই স্বীকারোক্তির মধ্যে দিয়ে সমস্ত ওই ক্ষমতাদারি বা বিপক্ষে আমাদের একটা অবস্থান নিতে হবে। মডার্ন হিসাবে এই দায়িত্ব আমাদের আছে। যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো করতে বোধহয় আমি এইটুকু একটা কনফিডেন্স পাচ্ছি যে কিছু কিছু বোধহয় আমাদের ভাবনার মধ্যে আসছে। অনেক অনেক ধন্যবাদ স্যার। আজকে সত্যি আমরা ঋদ্ধ হলাম, অনেক কিছু জানা গেল, জানা জিনিসও নতুন ভাবে ভাবতে শিখলাম। অনেক ধন্যবাদ শুভদীপ রে স্যার, আজকে আমাদের এখানে সময় দেবার জন্য এবং এতটা বড় জায়গা গুছিয়ে বলার জন্য। আর আমি প্রথমত দুটো কথা বলি, একটা হলো মানে this has really been an enriching experience for me, and again I am extremely sorry for that interaction. Okay. না না, নেটওয়ার্ক ইস্যু তো হতেই পারে। আমাদের অনেক আপনি দেখতে পারবেন হয়তো চ্যাট বক্সে এখনো অনেকেই অনেক পছন্দ করেছেন আজকের আমাদের এই আপনার। এবং everybody is welcome to address me in any form, মানে they can chat me beyond this lecture. Let us think beyond, and that is the motive. Thank you so much. আজকের মতো আমাদের লেকচার 7th লেকচার অফ ক্যালকাটা কম্পারেটিভ 1919 এখানেই শেষ করছি। পার্টিসিপেন্টসদের অনেক অনেক ধন্যবাদ এতটা সময় ধরে আমাদের সঙ্গে থাকার জন্য। আমাদের পরবর্তী লেকচারের পরে 27 তারিখে হবে। অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ এভরিওয়ান।